দেওয়ার কথা বাদ আপনারা হচ্ছে গিয়ে ক্লাসে মনোযোগ দিবেন। ঠিক আছে, তো লেকচার 6 যখন আমরা আলোচনা করতেছি, লেকচার 6 এর প্রথম যে টপিকটি রয়েছে স্যার, আপনারা সবাই মিউট করে রাখবেন, প্রয়োজন হলে শুধুমাত্র আনমিউট করবেন, কথা বলার যদি দরকার হয়, কোশ্চেন করার দরকার হয় তখন। সো লেকচার 6 এ আমরা প্রথম যে টপিকটা পাচ্ছি, সেই টপিকটা যদি আলোচনা করতে যাই, সেই টপিকটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় একটা টপিক রয়েছে, সেই টপিকটা। এখন স্যার, বিক্রিত পণ্যের ব্যয় টপিকটা কিভাবে আমরা শিখবো? কস্ট অফ গুডস সোল্ড। আমি বলবো যে আগে যেহেতু অটোপাস হয়ে গেছে, হ্যাঁ, অনেকদিন থেকে ম্যাথ করি না, আমি একটু দেখি যে তোমাদের মনে আছে কিনা বিষয়টা। সেটা হচ্ছে কলেজে আমরা বিশদ আয় বিবরণী করেছি, বিশদ আয় বিবরণী। স্যার, সেই বিশদ আয় বিবরণীতে আমরা কি করতাম? সেই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয়কে বাদ দিতাম। ভেরি গুড। অর্থাৎ আমরা নিতাম হচ্ছে নিট বিক্রয়, বিক্রয় মাইনাস বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা, যে কাজগুলো করতে হয় সেটা করলে আমরা পাইতাম নিট বিক্রয়। তাহলে নিট বিক্রয়ের টাকা থেকে আমরা বাদ দিতাম বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে কি পাওয়া যেত? মোট লাভ। মোট লাভ। ভেরি গুড। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা মাইনাস করতাম, তাহলে আমরা পাইতাম হচ্ছে স্যার মোট মুনাফা বা মোট লাভ। তাহলে গুড, মনে আছে তাহলে? হ্যাঁ, অটোপাস হওয়া সত্ত্বেও মনে আছে। ঠিক আছে স্যার। আচ্ছা, আমরা খেয়াল করে দেখি স্যার, আমরা পড়ি না, আমরা তো পড়ে ভাইয়া 2 বছর কষ্ট করে এত পড়ে আসার পরে যদি অটোপাস শুনতে হয়। সিচুয়েশনের জন্য আমাদের সাথে হয়েছে, আমরা তো পরীক্ষার জন্য প্রিপেয়ারই ছিলাম। এটা কোনো কথা? আমরা তো সবাই টেস্ট পাস করছি। আমাদের অটো পাস, ভাইয়া টেস্টে আমরা সবাই পাস করেছি। এই তোমাদের রেজাল্ট হইছে? এখনো রেজাল্ট হইছে? না যাই, একদম আমরা 2 বছর কষ্ট করছি। না, এখনো রেজাল্ট হয় নাই, তার মানে এখনো পাস হয়নি। দীপু মনের করোনা হয়ে গেছে, রেজাল্ট স্থগিত হয়ে যাবে মনে হয়। ঠিক আছে স্যার, ভালো লাগলো, মজাও লাগলো আমার আসলে বিষয়টা। ঠিক আছে, এটা মজা করেই বলি যে আসলে অটোপাস হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা দিয়ে মনে করাই দিতে চাই যে বিষয়গুলো আসলে মনে আছে কিনা একটু দেখি। ঠিক আছে, একটু আঘাত লাগলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে এই দুঃখটা ঘুচিয়ে দিতে হবে যে না, আমরা আসলে অটোপাস হই নাই, আমরা এক্স্যাক্টলি রিয়েলি ট্যালেন্টেড অ্যান্ড মেধাবী, মেধা দিয়ে এবং ভাগ্যের জোরে চান্স পেয়েছি। নট অনলি মেধা পরিশ্রম, বাট অলসো ভাগ্য। ঠিক আছে, এই কথাটা মনে রাখবা সবাই। মেধা এবং পরিশ্রম তোমাকে অনন্য উচ্চতার শিখরে নিয়ে যাবে, সেটা আজ হোক বা কাল, সেটা আজ হোক বা কাল। কিন্তু তোমার ভাগ্য যদি একটু সহায় হয়, তাহলে তুমি অনেক দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, আমি নিজেও এটা দেখেছি যে আসলে অনেক মেধাবী আমার কলেজের যে ফার্স্ট বয় ছিল, আমার গ্রামের যে কলেজে আমার ফার্স্ট বয় ছিল, আমার ফ্রেন্ড, সে কিন্তু চান্স পায়নি, আমি ছিলাম ফোর্থ বয়। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে কোন কলেজে বিষয় আছে এখানে। আমি ছিলাম হচ্ছে কলেজে হামদর্দ পাবলিক কলেজ, সেই কলেজে আমি আবার আমার কলেজে আমার ভালো রেজাল্ট ছিল সব সময়, আমি আমার কলেজে ফার্স্ট হইতাম। আমার যে স্কুল লাইফ থেকে যে আমার সারা জীবন যে ছোটবেলা থেকে যে আমার যে স্কুলের ফ্রেন্ডটা ছিল, যে ফার্স্ট বয় ছিল, আমি তো তাদের 3 জনই কেউই চান্স পায়নি। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ থেকে আমি চান্স পাওয়া ব্যক্তি, যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি। তো এটা হচ্ছে ভাগ্যেরও বিষয় রয়েছে এবং নিজের চেষ্টা পরিশ্রম আছে এবং ভাগ্য, সবকিছুর পিছনে কি আছে স্যার? সৃষ্টিকর্তা। যে যে ধর্মেরই হই না কেন, সে ধর্মের আমরা সৃষ্টিকর্তাকে অবশ্যই চাইবো যে অবশ্যই যেন আমরা ভালো কিছু করতে পারি, সুস্থ থাকি। সুস্থতাটা সবচেয়ে বেশি জরুরি। স্যার, লেকচারে আমার সময় লাগবে বেশি, গল্প করা যাবে না আজকে। ঠিক আছে, আজকে একদম পড়াশোনা, আরেকদিন গল্প করব। পরের লেকচার না 8-9 নম্বর লেকচার সোজা আছে, ওইটাতে গিয়ে গল্প করব। স্যার, তাহলে নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে আমরা পাই হচ্ছে স্যার মোট লাভ। এই বিষয়টা আমরা একদম ক্লিয়ার সবাই। এখন বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করতাম, এটা একটু মনে করাই দিই। সেটা হচ্ছে স্যার, আমরা প্রারম্ভিক মজুদ পণ্য, হ্যাঁ, এর সাথে আমরা কাজ করতাম নিট ক্রয়ের সাথে ক্রয় সংক্রান্ত খরচ সমূহ। আমি তোমাদেরকে মিউট করে দিচ্ছি, আমি কথা বলবো, তোমরা শুনবা, খালি মনে করবা যে মনে পড়ছে কিনা। বুঝছি তোমরা এখন রিয়াল পাস। ঠিক আছে, নিট ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচগুলো স্যার আমরা যোগ করে দিতাম। অর্থাৎ আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া, মজুরি, ডক চার্জ, এগুলো যোগ করে দিতাম। এইগুলো যখন আমরা যোগ করে দিতাম, যোগ করার পর তারপর মাইনাস করতাম স্যার সমাপনী মজুদ।
এই কাজটা আমরা করতাম। এখন স্যার তাহলে বিক্রিত পণ্যের ব্যয় জিনিসটা আমরা কিভাবে বের করতাম? প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়ের প্রত্যক্ষ খরচ যোগ মাইনাস হচ্ছে সমাপনী মজুদ। তাহলে নিট বিক্রয় যদি আমার 100 টাকা হয় আর বিক্রিত পণ্যের ব্যয় যদি আমার 60 টাকা হয়, তাহলে মোট লাভ হবে 40 টাকা। এটা আমরা ইজিলি বলতে পারতেছি, কারণ এটা আমরা সবাই শিখেছি। এখন স্যার আমি এটা বুঝাইতে চাচ্ছি যে বিক্রিত পণ্যের ব্যয়ের যদি কোশ্চেন আসে, একদম কনফিডেন্টলি মনে রাখতে হবে যে দুনিয়াতে দুইটাই সূত্র আছে। এক নাম্বার হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ, এক নাম্বার হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এখন সূত্র লিখবো যে এক নাম্বার সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ। এটা হচ্ছে স্যার এক নাম্বার সূত্র। অর্থাৎ এই সূত্রের যদি মান দেওয়া না থাকে তাহলে আমরা 2 নাম্বার সূত্রে যাব। বিক্রয় থেকে মোট লাভ বাদ দিলে কিভাবে বিক্রিত পণ্যের ব্যয় বের হয়? স্যার খেয়াল করে দেখো, বিক্রয় 100 টাকা, এখান থেকে মোট লাভ যদি আমি 40 টাকা বাদ দেই তাহলে কিন্তু ইজিলি আমরা এই 60 টাকা পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমরা বলতে পারতেছি বিক্রয় মাইনাস মোট লাভ ইকুয়াল টু বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ দুনিয়াতে দুইটা সূত্র আছে বিক্রিত পণ্যের ব্যয়। এক নাম্বার বিক্রয় মাইনাস মোট লাভ, 2 নাম্বার যে সূত্রটা হচ্ছে, 2 নাম্বারটা হচ্ছে স্যার এই বড় সূত্রটা। সেটা কি কি আসতেছে স্যার? প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয়। কৃত পণ্যের ব্যয় স্যার পণ্য ক্রয় এবং এর প্রত্যক্ষ খরচকে একসাথে বলা হয় কৃত পণ্যের ব্যয়। পণ্য ক্রয় এবং এর প্রত্যক্ষ খরচকে একসাথে বলা হয় কৃত পণ্যের ব্যয়। তাহলে প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। এটা এক লাইনে লেখো সিরিয়ালি, সমাপনী মজুদ। তাহলে স্যার দুটা সূত্র পাচ্ছি আমরা, দুটা সূত্র দাঁড়াইলো বিক্রিত পণ্যের ব্যয়ের। প্রথম সূত্রটা দাঁড়াইছে যে বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ। বিক্রয় মাইনাস মোট লাভ হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এবং সেকেন্ড সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। প্রারম্ভিক ভাইয়া 1 নম্বরে বিক্রয় বলতে নিট বিক্রয়কে বোঝানো হয়েছে না? यस, নিট বিক্রয়। হ্যাঁ, নিট বিক্রয়, বিক্রয় মাইনাস মোট লাভ, এটা সহজে মনে রাখার জন্য আমরা বলি নিট বিক্রয়কেই বুঝিয়েছে। তাহলে বিক্রয় মাইনাস মোট লাভ। আর 2 নম্বর হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। আর কৃত পণ্যের ব্যয়টা কি বুঝাইলাম স্যার? কৃত মানে ক্রয়কৃত পণ্য, ক্রয় করা পণ্যের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করলে তাকে কৃত পণ্যের ব্যয় বলা হয়। সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। স্যার আমার সাথে সাথে একটু মুখে মুখে বলেন তো সবাই যারা আসি ক্লাসে, যে স্যার বিক্রিত পণ্যের ব্যয় দুটাই সূত্র আছে। মনে মনে বলি বিক্রয় মাইনাস মোট লাভ। বিক্রয় মাইনাস মোট লাভ। আমি শুনতে চাই নাই, মনে মনে বলি বিক্রিত পণ্যের ব্যয় দুটাই সূত্র আছে দুনিয়াতে। এক নাম্বার স্যার বলি বিক্রয় মাইনাস মোট লাভ ইকুয়াল টু বিক্রিত পণ্যের ব্যয়। 2 নাম্বার প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। আরেকবার বলি প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ, এটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। অর্থাৎ এই ধরনের যত প্রশ্নই আসুক না কেন বিক্রিত পণ্যের ব্যয়ে, এই দুইটা সূত্রে যদি আমি অ্যাপ্লাই করতে পারি তাহলে ইজিলি বের করতে পারবো। এবং সূত্রগুলো আমি বানাই নাই, সূত্রগুলো আমি ওই যে বিশদ বিবরণীর ছক থেকে তোমাদেরকে কনভার্ট করে এনে দেখাই দিলাম। স্যার এখন আমরা যদি এই টপিকটা যেহেতু শিখলাম, সাথে সাথে এর ম্যাথ সলভ করার চেষ্টা করব যে এর কি ধরনের ম্যাথ পরীক্ষায় এসেছে, তাহলে বিষয়টা আমাদের জন্য খুব সহজ লাগবে আশা করছি। তো এখন স্ক্রিন বোর্ডে সরি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ 1 নাম্বার যে প্রশ্নটা রয়েছে, কে কোম্পানি বিভিন্ন তথ্য দেয়া রয়েছে। এই তথ্যগুলোর শেষে সবার শেষে কি লেখা আছে? বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা। অর্থাৎ পরীক্ষার হলে যখন তুমি প্রশ্নগুলো আনসার করবা, বিক্রিত পণ্যের ব্যয়ের নিচে কথাটাতে একটু দাগ দিবা যে চাইছে বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে মাথায় আসবে সাথে সাথে বিক্রিত পণ্যের ব্যয় দুনিয়াতে দুটাই সূত্র আছে, দুনিয়াতে দুটাই সূত্র আছে, আর কিচ্ছু না, মাথায় আর কিছু আসবে না। এই দুটা কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে স্যার প্রথমে বিক্রয় মাইনাস মোট লাভ, তারপর যদি বিক্রয় আর মোট লাভ না থাকে তাহলে স্যার প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ, এই সূত্রে যেতে হবে। তাহলে কোশ্চেনটা একটু পড়ি। কে কোম্পানির বিভিন্ন কার্যাবলীর তথ্য নিম্নে দেওয়া হলো। বিক্রয় 10 লক্ষ টাকা, বিক্রয় সংক্রান্ত খরচ 1,25,000 টাকা, মোট মুনাফার হার 30%, প্রশাসনিক খরচ 50,000, সমাপনী মজুদ হচ্ছে 80,000, প্রারম্ভিক মজুদ 60,000 টাকা। প্রারম্ভিক মজুদ আছে, সমাপনী মজুদ আছে, কিন্তু পণ্য ক্রয় এবং ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচগুলো দেওয়া নাই, তা এই সূত্র কখনোই যাবে না।
বুঝতে পারতেছি আমরা সবার আগে 1 নাম্বার সূত্র খুঁজবো, বিক্রয় এবং মোট লাভ আছে কিনা। স্যার দেখতে পেলাম আমরা বিক্রয় হচ্ছে 10 লক্ষ টাকা দেওয়া আছে, তাহলে মাইনাস করতে হবে মোট লাভ, মাইনাস করতে হবে মোট লাভ। বিক্রয় থেকে মোট লাভ কত পার্সেন্ট? মোট মুনাফার হার 30%। স্যার এখানে মোট মুনাফার হার 30%, তাহলে 10 লক্ষ টাকার 30% অর্থাৎ 3 লক্ষ টাকা। 10 লক্ষ টাকার 30% হচ্ছে স্যার 3 লক্ষ টাকা, অর্থাৎ অ্যান্সার হচ্ছে স্যার 7 লক্ষ টাকা। ক্লাসটা একটু মনোযোগ দেন, খেয়াল করে দেখেন যে দেখেন কত ট্রিকি পয়েন্ট ছিল। আপনাদেরকে অনেকগুলো তথ্য দিয়ে রাখছে শুধুমাত্র মানে বোকা বানানোর জন্য। হ্যাঁ, যে রেইজ হ্যান্ড করেছো বলতে পারো, কোশ্চেন বলতে পারো। স্যার বুঝছি আপনার এমনিতেই রেইজ হ্যান্ড হয়ে গেছে। আচ্ছা না ভাইয়া কোয়েশ্চেন আছে ভাইয়া। তাহলে দ্রুত করো কোশ্চেনটা। স্যার ভাইয়া বিক্রয় সংক্রান্ত খরচ তো ভাইয়া মোট বিক্রয় আসবে, নিট বিক্রয় আসবে না ভাইয়া? কেন, কোনোদিনও আনছো এরকম? মানে জীবনে কোনোদিনও বিক্রয়ের সাথে বিক্রয় সংক্রান্ত খরচ যোগ বিয়োগ করছো নাকি স্যার বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বাট্টা বিয়োগ করছো আর অলিখিত বিক্রয় যোগ করেছো? বিক্রয় সংক্রান্ত খরচ হচ্ছে এটা একটা পরোক্ষ পরিচালন ব্যয়, ওটা তো বিষয় বিভিন্ন অন্য জায়গায় চলে যাবে, এটা তো আসবেই না। বুঝছি স্যার। তার মানে ভাইয়া এখানে তো মোট হ্যাঁ। মুনাফার হার শুধু বলেছে মোট মুনাফার হার 30%, কিন্তু কতর 30% এটা তো উল্লেখ করেনি। আমি কিভাবে বুঝবো যে 10 লক্ষরই 30% হবে? আচ্ছা, খুবই ভালো কোশ্চেন। বিষয়টা হচ্ছে যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, মোট মুনাফার হারের সূত্র হচ্ছে মোট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয়। মোট মুনাফার হারের সূত্রই হচ্ছে মোট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয়। অর্থাৎ কিছু বলা না থাকলে এটা সবসময় বিক্রয় মূল্যের উপর হবে। যদি কখনো বলে যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার 30% অথবা ক্রয় মূল্যের উপর মুনাফার হার 30%, তখন সেটা আলাদা বিষয়। কিন্তু কিছু বলা না থাকা মানে মোট মুনাফার হার সূত্র হচ্ছে মোট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয়, অর্থাৎ অবশ্যই বিক্রয়ের উপর। ক্লিয়ার কিনা স্যার? জি ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, এখন তাহলে আমরা এই সূত্রটা বুঝলাম। এখন আমরা খেয়াল করব এর পরবর্তীতে আর কি ধরনের সূত্রের ম্যাথ থাকতে পারে। যেমন আমি একটু কঠিনের মধ্যেই একবার ডিরেক্ট দেখে ফেলি, সেটা হচ্ছে 5 নাম্বারটা। 5 নাম্বারটা হচ্ছে, দেখ প্রশ্নটা একটু সবাই পড়ি আমার সাথে। স্যার আমি যে প্রশ্ন পড়াচ্ছি এটার প্রতি একটু মনোযোগ দেই, না বুঝতে পারলে যেন কোশ্চেনটা সলভ করাইনি, বাকি কোশ্চেনগুলো বাসায় প্র্যাকটিস করব পরে। প্রশ্ন বলেছে বিক্রিত পণ্যের ব্যয় টাকায় নির্ণয় করো। স্যার বিক্রিত পণ্যের ব্যয় টাকায় নির্ণয় করো, সাথে সাথে মাথায় আসবে দুনিয়াতে দুইটাই সূত্র আছে। তাহলে স্যার বিক্রয় মাইনাস মোট লাভ অথবা প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। তাহলে এখন খুঁজবো আমরা কিসের তথ্য আছে। প্রশ্নের শুরুতেই রয়েছে বিক্রয়, এখন দেখবো মোট মুনাফা আছে কিনা। প্রারম্ভিক মজুদ, সমাপনী মজুদ, ক্রয়, আন্তঃপরিবহন, ক্রয় বাট্টা, মোট মুনাফা তো নাই স্যার, তাহলে 1 নাম্বার সূত্রে যাবে না। সেকেন্ড তাহলে সেকেন্ড সূত্র মানে আবার বড় সূত্রটার কাজ করতে হবে, বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে স্যার, তাহলে বড় সূত্রটা কিভাবে কাজ করবো? আমরা জানি প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। অর্থাৎ আমি যখন এই সূত্র ইউজ করতেছি 2 নাম্বার সূত্রটা, তখন প্রারম্ভিক মজুদ হচ্ছে স্যার 15,000 টাকা। পরীক্ষার হলে এভাবে লিখবো, হ্যাঁ 15,000 টাকা। তারপর স্যার যোগ হচ্ছে কৃত পণ্যের ব্যয়। কৃত পণ্যের ব্যয় মানে পণ্য ক্রয় এবং এর সাথে প্রত্যক্ষ খরচগুলো কাজ করা, নিট ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ যোগ করা। তাহলে ক্রয় হচ্ছে 66,000 টাকা, পরিবহন খরচ 2,000, তাহলে 66 আর 2,000 68,000 মাইনাস ক্রয় বাট্টা 4,000। তাহলে এখানে কৃত পণ্যের ব্যয় হচ্ছে 64,000 টাকা। তাহলে 15,000 আর 64,000 টাকা আমি স্যার যোগ করবো, 5 4 9, হ্যাঁ আর 6 1 7, মাইনাস করতে হবে সমাপনী মজুদ পণ্য, অর্থাৎ সমাপনী মজুদ পণ্য বলা আছে 11,000 টাকা। তারপর স্যার এখানে 8 আর 6 68,000 টাকা হচ্ছে অ্যান্সার। স্যার আমাকে একটু রেসপন্স করে জানাবেন যে এটা বুঝতে পেরেছি কিনা। এই সূত্র এটা একদম কলেজের মেথডটা ছিল। জি ভাইয়া। ঠিক আছে, আচ্ছা আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই রিলেটেড একটা কঠিন ম্যাথ রয়েছে, সেই ম্যাথটাতে আমরা একটু পরের দিকে যাব, কারণ ওইটা হচ্ছে আমাদের এই বিক্রিত পণ্যের ব্যয়ের হাইয়েস্ট কঠিন ম্যাথ। আচ্ছা স্যার এখানে ক্রয় বাট্টা কি যোগ হয়নি? ক্রয় বাট্টা জীবনে যোগ হয় না স্যার, ক্রয় বাট্টা মাইনাস হয়। 66,000 এর সাথে পরিবহন খরচ 2,000 টাকা যোগ করছি, অর্থাৎ হয়েছে 68,000, মাইনাস করছি ক্রয় বাট্টা 4,000, অর্থাৎ 64,000 টাকা নিয়ে কৃত পণ্যের ব্যয় নিয়ে কাজ করেছি এখানে স্যার। আচ্ছা তাহলে
বিক্রিত পণ্যের ব্যয়ের দুনিয়াতে দুইটাই সূত্র আছে, একটা হচ্ছে স্যার বিক্রয় মাইনাস মোট লাভ, আর একটা হচ্ছে স্যার প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। এর পরবর্তীতে দুইটা সূত্র শেখাবো, আর দুইটা সূত্র কাজে লাগবে। সেটা হচ্ছে স্যার বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়, বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। স্যার লেকচারটা কঠিন, ধৈর্য ধরে বসে থাকতে হবে কিন্তু, ঠিক আছে স্যার? আমি নিজেও বলে দিচ্ছি যে লেকচারটা কঠিন। বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়, কিন্তু আমি চেষ্টা করব সহজ করার। সেটা হচ্ছে স্যার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়েরও দুনিয়াতে দুটাই সূত্র আছে, এটা মনে রাখতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় যেমন দুনিয়াতে দুটো সূত্র, বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়েরও দুনিয়াতে দুটোই সূত্র রয়েছে, এবং এই দুইটা সূত্রকে আমরা ঘুরায় পেঁচায় অনেকগুলো সূত্র বানাইতে পারবো। এই জন্য এই সূত্রটাকে আমি অনেক পছন্দ করি আর কি, পছন্দের সূত্র একটা। স্যার খেয়াল করে দেখি, এটা ম্যাথমেটিক্যালি তোমাদেরকে জানাই দিই যে আমাদের বছরের শুরুতে ধরে নাও প্রারম্ভিক মজুদ আছে, প্রারম্ভিক মজুদ আছে 10 একক পণ্য, আমার 10টা পণ্য আছে আমার কাছে। আমি উক্ত বছরে আরো কৃত কিনে নিয়ে আসলাম, কৃত পণ্যের ব্যয়। আচ্ছা, তার মানে আমি আরো পণ্য কিনে নিয়ে আসলাম 50 একক। তাহলে খেয়াল করে দেখো তো আমার কাছে এখন টোটাল পণ্য আছে কত একক? আমার কাছে এখন টোটাল পণ্য আছে বিক্রি করার মতো হচ্ছে স্যার টোটাল 60টা পণ্য আছে, 60 একক। আমি একক দিয়ে বোঝাচ্ছি, এটা টাকা দিয়েও বোঝানো যায়, সমস্যা নেই। অর্থাৎ আমি এখানে বিক্রয় যোগ্য পণ্যের এককটা পাইলাম, বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়। স্যার তাহলে প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে আমরা পাই বিক্রয় যোগ্য, অর্থাৎ কতটা পণ্য আমার কাছে বিক্রি করার মতো রয়েছে। প্রারম্ভিকের সাথে কৃত, এটা মনে রাখতে হবে স্যার। প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় বা পণ্য ক্রয় বা কৃত পণ্যের ব্যয়, এটা খেয়াল রাখতে হবে। এই জিনিসটাকে যদি আমরা আরেক ভাবে চিন্তা করি, অর্থাৎ 1 নাম্বার সূত্র দাঁড়াইলো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের, আর একটু অন্যভাবে চিন্তা করা যাক। মনে করো এই যে কিনে নিয়ে আসছো, আগে ছিল 10টা, কিনে আনছো 15টা, এখন টোটাল আছে 60টা। এখন এগুলোকে বিক্রি করতে হবে না? আচ্ছা স্যার ধরে নাও আমরা বিক্রি করে দিলাম, তারপর বিক্রি করে দিচ্ছি মনে করো 55টা পণ্য। ধরে নিচ্ছি বিক্রিত পণ্যের ব্যয় 55টা পণ্য বিক্রি করে দিয়েছি স্যার, তার মানে 55 একক বিক্রি হয়েছে। তাহলে 55 একক যদি বিক্রি হয়ে যায়, আমার কাছে আর থাকতেছে কয়টা পণ্য? আমার কাছে আর থাকতেছে সমাপনী মজুদ হিসেবে আর 5টা পণ্য। সমাপনী মজুদ হিসেবে 5 একক পণ্য থাকতেছে। স্যার একটু খেয়াল করে দেখেন তো, এই দিকটা কিন্তু আলাদা বিষয়। আমি যদি এই দিক থেকেও চিন্তা করি, আলটিমেটলি কিন্তু এখানেও আমার কয়টা পণ্য আছে হাতে? তার মানে হাতে ছিল আমার কাছে 60 একক পণ্য। আমি বিক্রি করছি 55টা বিক্রি করেও আমার হাতে এখনো 5টা আছে। আমি 55টা বিক্রি করেও 5টা হাতে আছে, তার মানে আমার টোটাল কয়টা ছিল? টোটাল ছিল 60টা। তার মানে এই দিক থেকেও যদি আমরা চিন্তা করি, সেটাতেও আলটিমেটলি আমাদের বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়টা বের হয়ে যাচ্ছে। বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় অনেক পছন্দ করে এই জন্য হতে পারে। Anyone among us? সবাই খেলে। আমি খুবই কষ্ট পাইছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি অনেক কষ্ট পাইছি আসলে, যে এরকম হইলো কেন? ভাই আমরা সবাই ভাবছিলাম আমাদের নেটে সমস্যা হচ্ছিল। এটাই ভাই, আমরা সবাই একদম ভয় পেয়ে হাই গেছি। হাই, মানে এটা কোনো কথা? মানে গত 1 সপ্তাহ ধরে কোনো ব্যাচে এরকম ফল করেনি, মানে নেট কানেকশন ফল করেনি, হঠাৎ করে আজকে এরকম হলো। আচ্ছা হোক, কষ্ট পেয়ে গেছি, কিছু করার নাই। মানে আমি নিজেও অবাক হয়ে গেছি হঠাৎ করে যে এরকম কেন হইলো। আচ্ছা স্যার আমি কতটুকু পর্যন্ত বোঝাতে পেরেছিলাম? 2 নাম্বার সূত্রটা বুঝতে পারিনি, আপনি তো আচ্ছা স্যার, ফার্স্টটা আমি একটু রিপিট করেই বুঝাই দিচ্ছি বিষয়টা, যে স্যার আমরা শুরুর দিক থেকে চিন্তা করেছি যে এদিক থেকে এটা আলাদা বিষয়, যে আমার আগে থেকে ছিল 10টা, আমরা কিনে এনেছি 50টা, তার মানে আমার টোটাল বিক্রয়যোগ্য আছে 60টা। কিন্তু এদিক থেকে যদি আবার চিন্তা করি, আমি বিক্রি করেছি 55টা বিক্রি করার পরও আমার কাছে 5টা আছে।
তার মানে বিক্রি করেছি 55টা, সমাপনী মজুদ আছে 5টা। তা আলটিমেটলি যদি এদিক থেকেও যদি যোগ করি, খেয়াল করে দেখো এদিকেও কিন্তু মিলে যাচ্ছে, অর্থাৎ বিক্রয় যোগ্যের কিন্তু সমান হচ্ছে। অর্থাৎ এদিক থেকেও বলা হয় যে এটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের 2 নম্বর সূত্র। অর্থাৎ মাথায় থাকতে হবে স্যার যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়ের দুটাই সূত্র আছে দুনিয়াতে, প্রারম্ভিকের সাথে কৃত, সমাপনীর সাথে বিকৃত। একদম কনফিডেন্ট থাকতে হবে, কনফিডেন্টলি এটার অ্যান্সার করতে হবে যে প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয়, সমাপনী মজুদের সাথে বিকৃত পণ্যের ব্যয়, এটা যোগ করলে আমরা পাবো। স্যার এটা টাকা দিয়েও করতে পারতাম, সেটা আমাদেরকে একটু স্ক্রিনে আসতে বলবো। এখন স্ক্রিনটাতে একটু তাকান, মানে এই ছকটাই কিন্তু এখানেও দেওয়া রয়েছে, সেটা হচ্ছে আমরা কিন্তু টাকা দিয়েও বিষয়টা বুঝাইতে পারি। 10 একক পণ্য যদি 100 টাকা করে দাম হয়, তাহলে প্রারম্ভিক মজুদ 1000 টাকা। পণ্যকৃত পণ্যের ব্যয় 50টা পণ্য যদি 100 টাকা করে দাম হয়, তাহলে 5000 টাকা। টোটাল বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হচ্ছে আমার কাছে স্যার 6000 টাকা। এদিক থেকে যদি চিন্তা করি, এপাশ থেকে যদি আমরা স্যার চিন্তা করি, তাহলে খেয়াল করব যে আমি বিক্রি করেছি 55টা পণ্য, অবশ্যই সেটা পণ্যের ক্রয় মূল্য দিয়ে গুণ হয়, বিক্রিত পণ্যের ব্যয় ক্রয় মূল্য দিয়ে গুণ হয়, অর্থাৎ 100 টাকা করে 5500 টাকা। সমাপনী মজুদও পণ্যের ক্রয় মূল্যে লিপিবদ্ধ হয়, তার মানে 5টা পণ্য 100 টাকা করে 500 টাকা। আলটিমেটলি স্যার খেয়াল করে দেখেন দুই দিকে কিন্তু টাকাটাও সমান হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি দুইটা, যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দুইটা সূত্র। আনমিউট করতে হবে না, এখন আমার সাথে মুখে মুখে বলেন, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দুইটাই সূত্র আছে দুনিয়াতে। 1 নাম্বার সূত্র প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয়, 2 নাম্বার সূত্র সমাপনী মজুদ যোগ বিকৃত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ যোগ বিকৃত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয়, সমাপনী মজুদ যোগ বিকৃত পণ্যের ব্যয়, তাহলেই বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় চলে আসবে। এখন যাচ্ছি স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি ধরনের প্রশ্ন আসে সেটা একটু দেখায় দেওয়ার জন্য, এবং আমরা সলভ করব সেটা। আমি সলভ করাই দিচ্ছি। কোশ্চেন নাম্বার হচ্ছে 2, এবং এর বাইরে অন্য ধরনের কোনো কোশ্চেন আসে না, সমস্যা নাই, বাকি সবগুলা কোশ্চেন অ্যান্সার করতে পারবা ইনশাআল্লাহ। খেয়াল করো স্যার কোশ্চেনটা, প্রারম্ভিক মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য এবং বিকৃত পণ্যের খরচ যথাক্রমে 10,000 টাকা, 15,000 টাকা এবং 25,000 টাকা রয়েছে, এবং কোশ্চেনে বলেছে বিক্রয়যোগ্য পণ্যের খরচ কত। তার মানে তোমরা পরীক্ষার হলে এই কোশ্চেনে এই জায়গাটাতে দাগ দিবা যে বিক্রয়যোগ্য চাইছে, বিকৃত পণ্যের ব্যয় চাই নাই, বিক্রয়যোগ্য। তাহলে মাথায় চলে আসবে স্যার দুইটাই সূত্র আছে দুনিয়াতে, প্রারম্ভিকের সাথে কৃত, সমাপনীর সাথে বিকৃত, প্রারম্ভিকের সাথে কৃত, সমাপনীর সাথে বিকৃত। জাস্ট এই দুইটা সূত্র যদি আমরা শিখতে পারি কাজ হয়ে যাবে। তার মানে এখানে যোগ করব কি কি, খেয়াল করে দেখেন স্যার, সমাপনী মজুদের সাথে বিকৃত পণ্যের ব্যয় যোগ করবো, অর্থাৎ 15,000 টাকার সাথে 25,000 টাকা যোগ করলে আমার অ্যান্সারটা চলে আসতেছে। প্রারম্ভিক মজুদের কোনো কাজ নাই এখানে। এখন আমাকে আনমিউট করে জানান যে বুঝতে পারছেন কিনা 2 নাম্বারটা সূত্র সহ। জি ভাইয়া বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। ভাই আপনি কইছিলেন ইন্টারমিডিয়েটের সময় আপনাদের তো দরকার ছিল ভাই। হ্যাঁ দরকার ছিল, এখন আমি আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা স্যার, একদম সেম কোশ্চেনটা এখন আপনারা একটু অ্যান্সার করার চেষ্টা করবেন। আপনারা আমাকে বলবেন যে এই কোশ্চেনটাতে কি অ্যান্সার হবে, 3 নাম্বারটাতে। দ্রুত খেয়াল করি, নজর দেই কি প্রশ্ন তথ্য দেওয়া আছে সে অনুযায়ী অ্যান্সার করবো আমরা স্যার। ভাইয়া 4,800 4,800 হবে। 4,800। থ্যাংক ইউ সো মাচ, সবারই 4,800 এটা চলে আসছে, এবং এটাই কিন্তু স্যার এক্স্যাক্টলি রাইট। কেন স্যার, কারণ এখানে যেহেতু বিক্রয় যোগ্য বলেছে, আর কোনো দিকে তাকাবো না, সোজা কথা সমাপনী মজুদ এবং বিকৃত পণ্যের ব্যয়, কাজ শেষ। অর্থাৎ এই ধরনের প্রশ্ন আমাদের এখান থেকে আসছে স্যার। তাহলে যদি পরীক্ষার হলে প্রারম্ভিক মজুদ আর পণ্য ক্রয় দেওয়া থাকতো বা কৃত পণ্যের ব্যয় দেওয়া থাকতো, তাহলে আবার এদিক থেকে নিতাম, তাহলে আমরা এদিক থেকে অ্যান্সারটা নিয়ে নিতাম স্যার। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ সবাইকে। এখন একটু কঠিন পর্যায়ে চলে যাব। এই রিলেটেড কিছু কঠিন ম্যাথ আসছে, সো ওই কঠিন ম্যাথগুলো কত ধরনের কঠিন হতে পারে সেটা একটু দেখাই দিই বোর্ডে। কঠিন লাগবে না আশা করতেছি, আমি বোঝানোর চেষ্টা করব সহজেই, যদি এই ছকটা তোমরা বুঝে থাকো। একটু খেয়াল করো স্যার, এই ছকের মধ্যে যদি একটু চিন্তা করি আমরা, যে এই দুইটা দিক কিন্তু ইকুয়াল, এখানে যত টাকা আসতেছে বা যত একক আসতেছে, এখানেও তত টাকা বা একক আসতেছে। এটাও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এটাও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তাহলে স্যার এটা যদি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হয়, এটাও যদি বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় হয়, তাহলে কি আমি দুইটাকে ইকুয়াল লিখতে পারি? ইজিলি দুইটাকে ইকুয়াল লিখতে পারি। যেমন আমি একটু দেখাই লিখে, প্রারম্ভিক মজুদ
প্লাস কৃত পণ্যের ব্যয় ইকুয়াল টু সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। আমি জানি না দেখা যাচ্ছে কিনা স্যার, ক্লিয়ারলি কি দেখা যাচ্ছে লাইনটা? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। তাহলে যেহেতু এই দুইটা ইকুয়াল, তাহলে আমরা এই দুটোকে ইজিলি ইকুয়ালি লিখতে পারি। প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় ইকুয়াল টু সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। লিখতে পারি কিনা ইকুয়াল, বলেন তো স্যার? জি ভাই, একদম। জি ভাই পারি। আচ্ছা আচ্ছা স্যার। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কঠিন প্রশ্নগুলো আসছে, যে পেঁচানো কোশ্চেন গুলো আসছে, সেই কোশ্চেন গুলোর পেঁচানোর মধ্যে 1 নাম্বার যে পেঁচানো কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে স্যার সমাপনী মজুদ নির্ণয় করো। এই কোশ্চেনটা আসছে। আমি সূত্রটা বলে দিচ্ছি। প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। কারণ এই প্লাসের বিক্রিত পণ্যের ব্যয়টা যখন এদিকে আসবে সেটা কিন্তু স্যার মাইনাস হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারতেছি বিষয়টা? জি ভাইয়া। জি ভাইয়া। স্যার এটা যেহেতু ইকুয়েশন, তাহলে ইকুয়েশনকে কিন্তু আমরা ওলট পালট করে আমরা বিভিন্ন ধরনের সূত্র লিখতে পারি। যেমন স্যার, আমি যদি সমাপনী মজুদ বের করতে বলে আর এই তথ্যগুলো দেওয়া থাকে, তাহলে আমি সমাপনী মজুদ কিভাবে বের করব স্যার? তাহলে প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, কিন্তু আমার সমাপনী মজুদের টাকাটা চলে আসতেছে। এবার বুঝছি স্যার, যে বলতেছিল যে বুঝি নাই স্যার, বুঝছি যে বলতেছেন বুঝি নাই। জি ভাই, বুঝছি। ভাই আরেকবার বুঝান। আরেকবার বুঝাই এবং অন্য আরেকটা দিক আরেকবার বুঝাই দেন ভাইয়া। আচ্ছা ঠিক আছে। এই যে সমাপনী মজুদ আছে এখানে, আচ্ছা এমন তো না যে সমাপনী মজুদটাই চাইছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রারম্ভিক মজুদও চেয়েছে, এরকম কোশ্চেন আসছে। তাহলে স্যার এটাই তো তোমাদের সবগুলো কোশ্চেনের অ্যান্সার হয়ে যাচ্ছে। আমি এই সূত্রটাই কিন্তু অ্যাপ্লাই করতে বলতেছি বারবার। অর্থাৎ অনেকগুলো সূত্র লিখতে পারতাম, ইভেন লেকচার শিটে অনেকগুলো সূত্রই লেখা আছে এখানে ঘুরাই ফিরে, ঠিক আছে? কিন্তু এতগুলো সূত্র তো আমি একটা এই পয়েন্টটা দিয়ে কিন্তু ইজিলি শিখতে পারি আমরা। কিভাবে স্যার এই পয়েন্ট দিয়ে শিখবো? সেটা হচ্ছে যে প্রারম্ভিক মজুদ যদি বের করতে বলে আর এই তথ্যগুলো দেওয়া থাকে, আমার কাজ কি? সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস কৃত পণ্যের ব্যয় মাইনাস কৃত পণ্যের ব্যয়। তাহলে স্যার বের হয়ে যাচ্ছে ইজিলি। এখন বুঝছি এই যে কোশ্চেন করলাম স্যার, পরে যে সূত্রটা বললেন আরেকবার বলেন স্যার। স্যার আমরা যেহেতু ইকুয়েশন, এটা বোঝার চেষ্টা করো, ইকুয়েশন অর্থাৎ আমি এই জিনিসটাকে ওপাশে পাঠিয়ে দিতে পারবো, এবং এই জিনিসটাকে যদি আমি ওপাশে পাঠিয়ে দিই এই কৃত পণ্যের ব্যয়টা, তাহলে ওপাশে গিয়ে কি হবে? মাইনাসে হবে না? তাহলে যখন প্রারম্ভিক মজুদ পণ্য বের করতে বলবে তখন সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস কৃত পণ্যের, এটা জাস্ট একটা ইকুয়েশন স্যার, ইকুয়েশন আর কিছুই না, এটা সিম্পল ইকুয়েশন। আচ্ছা তারপরে স্যার আরেকবার বলি, আরেকবার সর্বশেষ বুঝাই, সেটা হচ্ছে এবার একটু সহজ একটা জিনিস দিয়ে বুঝাই। এই যদি প্রশ্নে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে বলে, তাহলে এই অনুযায়ী কি করতা? প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। খেয়াল করে দেখো তো, ওইটা কি সূত্র না বিক্রিত পণ্যের ব্যয়ের? ওটা কিন্তু বিক্রিত পণ্যের ব্যয়েরই সূত্র, যে প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। অর্থাৎ এই দিকে যে পয়েন্ট আছে এ পাশে চলে আসলে সেটা মাইনাস হয়ে যাচ্ছে। জাস্ট জিনিসটা টেক ইট ইজি স্যার, ইজিলি নিতে হবে। আমার যদি পরীক্ষায় বিক্রিত পণ্যের ব্যয় না চায়, স্যার খেয়াল করো আর কি চাইতে পারে? হাইয়েস্ট গেলে এবার কৃত পণ্যের ব্যয় চাইতে পারে, বা পণ্য ক্রয় কত এটা চাইতে পারে। কৃত পণ্যের ব্যয় মানে কিন্তু ক্রয় এবং প্রত্যক্ষ খরচ, বা পণ্যের ক্রয় বা কৃত পণ্যের ব্যয় চাইবে। কাজটা কি হবে? সমাপনী মজুদ যোগ বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস প্রারম্ভিক মজুদ। তাহলে স্যার এখন ক্লিয়ার কিনা এই সূত্র চারটা একটু বলেন আমাকে। জি ভাই ক্লিয়ার, সবাই আচ্ছা স্যার ঠিক আছে। তাহলে এই সূত্রকে দিয়ে আমরা ভেঙে চুরে আমরা আরো অনেকগুলো সূত্র লিখতে পারবো। ভাইয়া এক পাশেরটা দিয়েও তো ওই সূত্রগুলোর অ্যানসার পাওয়া যায়। স্যার আপনি যদি এক পাশের দিয়ে করতে পারেন ওটা আপনি কইরেন, আমি আমার স্টুডেন্টদেরকে বুঝাইতে দেই, একটু আমি বুঝাইতে থাকি, ঠিক আছে স্যার?
যে ঠিক আছে ভাই। যেভাবে পারি সেভাবে নিজের মেথডে করব। কিন্তু স্যার আমি অ্যাকচুয়ালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো অ্যানালাইসিস করে আর কি এটা বলতেছি, এই ওয়েতে কিন্তু আমরা ওই ইকুয়েশনটা দিয়ে ইজিলি করতে পারবো। এবং অবশ্যই আমার কথাটা মনে রাখার চেষ্টা করবা বাকিরা, ঠিক আছে? একসাথে যে করতে পারবে সে করুক। ঠিক আছে স্যার, তাহলে আমি একটু কঠিন কোশ্চেনের দিকে যাচ্ছি, যে কোন ধরনের কঠিন কোশ্চেনটা এসেছিল। সেটা হচ্ছে স্যার এই ভাইয়া কৃতপণ্যের ব্যয় সূত্রটা কি বলেছিলাম, আমার নেট চলে গিয়েছিল, আমি বুঝিনি। ঠিক আছে, কৃত পণ্যের ব্যয় মানে হচ্ছে পণ্য ক্রয় মানে নিট ক্রয়, নিট ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ যোগ হবে, আন্তঃপরিবহন, মজুরি, জাহাজ ভাড়া, ডক চার্জ। সবার উদ্দেশ্যেই বলে দিচ্ছি যে নিট ক্রয়, নিট ক্রয়ের পরে আমরা যোগ করতাম কি কি? আন্তঃপরিবহন যোগ করতাম, মজুরি যোগ করতাম, এটাও লিখে রাখতে পারো খাতায় যাতে পরেও দেখলে মনে পড়ে যায়। আন্তঃপরিবহন, মজুরি, জাহাজ ভাড়া, এই ধরনের পয়েন্ট ছিল। কিন্তু তাহলে যত ধরনের প্রত্যক্ষ খরচ রয়েছে এই সব প্রত্যক্ষ খরচ আর নিট ক্রয় এই দুইটা মিলায় বলতেছে কৃত পণ্যের ব্যয়, মানে পণ্য ক্রয় করে প্রতিষ্ঠানে আনতে কত টাকা খরচ হয়েছে, কৃত পণ্যের ব্যয়। পণ্য ক্রয় করে প্রতিষ্ঠানে আনতে কত টাকা খরচ হয়েছে এটাকে বোঝাচ্ছে কৃত পণ্যের ব্যয়। তাহলে স্যার আজকে সূত্রগুলো সব বুঝলাম এবং সূত্রগুলো লেকচার শিটেও রয়েছে, সূত্রগুলো দেখলাম, সূত্রগুলো লেকচার শিটেও রয়েছে, সেখান থেকেও আমরা দেখতে পারবো। তো ভাইয়া হ্যাঁ ভাই আমি এইটা বলিনি। তাহলে ভাই একটু আগে যে বললেন যে কৃতপণ্যের ব্যয়, আচ্ছা আচ্ছা কৃতপণ্যের ব্যয় সমীকরণ দিয়ে সম্ভবত সমীকরণটা বুঝতে পারছি। সমীকরণের কথা বলেছে মেবি। আচ্ছা স্যার আমি একটা প্রশ্নের ইয়াটা ভেঙেই দেখাই, বুঝতে পারছি। প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় ইকুয়াল টু সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয়। এটা যদি হয়, এটা যদি আমাদের ইকুয়েশন হয়, তাহলে আমরা যদি কৃত পণ্যের ব্যয় বের করতে চাই, স্যার এইরকম করেছেন এসএসসি এইচএসসি বিভিন্ন জায়গায় ম্যাথ করেছি আমরা এইভাবে, আমরা যদি এখানে কৃত পণ্যের ব্যয়টা রাখি, কৃত পণ্যের ব্যয়, তাহলে এই প্রারম্ভিক মজুদটা যদি ওই পাশে পাঠিয়ে দিই, এই প্রারম্ভিক মজুদটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ সমাপনী মজুদ প্লাস বিক্রিত পণ্যের ব্যয় মাইনাস প্রারম্ভিক মজুদ। স্যার এটা হচ্ছে স্যার ইকুয়েশনের আসল বিষয়টা, যে আমরা যদি একটা পয়েন্ট এইদিকে রেখে দিই, একটা পয়েন্ট যদি এখানে রাখি, তার মানে অপোজিট দুইটা যোগ করে এটা মাইনাস করে দিলে আমার অ্যান্সারটা বের হয়ে যাবে। আশা করছি স্যার বুঝতে পেরেছি এখন, বুঝছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলে যাচ্ছি হচ্ছে এই ধরনের যে কি ধরনের প্রশ্নগুলো আসে ম্যাথটা পরে সলভ করব। ম্যাথটা সলভ করব তোমাদেরকে মুনাফার হারের এই কনভার্সনটা শেখানোর পরে, কিন্তু ম্যাথটার চেহারাটা আগে দেখাই যে কতটা বিভৎস হইতে পারে ম্যাথের চেহারাটা, সেটা আর কি। স্যার মিউট করে রাখেন সবাই। আচ্ছা স্যার আমরা একটু খেয়াল করি যে 24 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, নিচের তথ্য সমূহ হতে সমাপনী মজুদ মাল নির্ণয় করো বা সমাপনী মজুদ পণ্য নির্ণয় করো, এটা বলতেছে স্যার। সমাপনী মজুদ পণ্য নির্ণয় করতে গেলে সূত্র তো আমি শিখাই দিলামই। সমাপনী মজুদ হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। ওই ইকুয়েশনটাকে ভাঙাইছি, অর্থাৎ আমার কাজ হচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে আমার কিন্তু ইজিলি চলে আসতেছে স্যার সমাপনী মজুদ। স্যার এইটা কি আমরা বুঝি নাই এই সূত্রটা? স্যার একটু বলেন তো, রেসপন্স করেন, এই সূত্রটা কি এখনো বুঝি নাই? এই সূত্রটা বুঝে থাকলে আমাদের এই ম্যাথটা করা খুব সহজ হবে। শুধুমাত্র আমি এই পার্সেন্টেজের যে কাজটা রয়েছে, ক্রয় মূল্যের উপর মার্কআপ 25% হারে, এই পার্সেন্টেজের টপিকটা এর পরের টপিকটা, ওই টপিকটা বুঝায় এসে ম্যাথটা সলভ করব। কারণ এটাই হচ্ছে আমাদের এই লেকচারের এই বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, সমাপনী মজুদ নির্ণয় বা প্রারম্ভিক মজুদ নির্ণয় এর সবচেয়ে কঠিন ম্যাথ এটাই। মানে এই ধরনের ম্যাথগুলাই আসছে হচ্ছে যতটা কঠিন আসছে, এর বাইরে আসে নাই। সো এই ম্যাথটা আমি সলভ করব, চেষ্টা করব স্যার এই মুনাফার হারের কনভার্সনটা আপনাদেরকে শেখানোর পর। এখন মনোযোগ দেন মুনাফার হার নির্ধারণে।
এটা না শিখলে আবার ওই ম্যাথটার ওই জায়গাটা পারবো না, কারণ এই দুইটা টপিক মিলায় ওই কোশ্চেনটা আসছে। তাহলে স্যার আমরা এখন শিখবো হচ্ছে মুনাফার হার রিলেটেড কি ধরনের প্রবলেম আমাদের পরীক্ষায় আসে সেই সংক্রান্ত বিষয়। মুনাফার হার বিষয়টা সেটা হচ্ছে এই জায়গাটা স্টুডেন্টরা অনেকেই কলেজে তাদের নিজের মতো করে একটা স্টাইলে করে আসে, সেই স্টাইলটাও বলতেছি, আবার শর্টকাট মেথড যেটা আছে সেটাও বলতেছি, যেটা তোমাদের ভালো লাগবে সেই অনুযায়ী তোমরা ম্যাথ করবা। যেমন 1 নম্বরে যে পয়েন্টটা আছে সেই পয়েন্টটা হচ্ছে যে প্রশ্নে মনে করো লেখা আছে ক্রয় মূল্য 30,000 টাকা, লেখা আছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, ক্রয় মূল্যের উপর মুনাফার হার লেখা হয়েছে ধরে নাও 25%। এখন কোশ্চেন হচ্ছে মুনাফা কত? স্যার আমি কথা বলবো, আগামী 10 মিনিট আমি কথা বলবো, আপনারা জাস্ট মনোযোগ দিবেন। আমার প্রশ্নে দেয়া আছে ক্রয় মূল্য 30,000 টাকা এবং মুনাফার হার বলা হয়েছে ক্রয় মূল্যের উপর, অর্থাৎ আমি মুনাফাটা বের করতে গেলে বিষয়টা খুব ইজি। 30,000 গুণ 25%, 30,000 গুণ 25%, তাহলে আমার ইজিলি চলে আসতেছে 30,000-এর 25% হচ্ছে 3 25-এ 75, 7,500। স্যার এটা কি কোনো কঠিন ছিল? এটা কি কঠিন ছিল? একটু বলেন দেখি। আচ্ছা পার্সেন্টেজটা ভেঙে দেখান তো। একজন বলেছে এই যে 30,000 গুণ হচ্ছে 25%, মানে হচ্ছে 25 দিয়ে গুণ 100 দিয়ে ভাগ, এই দুইটা শূন্য কাটা। আমি অ্যাকচুয়ালি প্র্যাকটিস করতে করতে মনে মনে এই 3 দিয়ে 25-কে গুণ করে ফেলি। 3 25-এ 75, আর কটা শূন্য বাকি আছে? 2টা শূন্য বাকি আছে, অর্থাৎ 7,500। এটা স্যার আপনি নিজেরাও প্র্যাকটিস করতে করতে মাথায় চলে আসবে, কিন্তু শুরুতে আমি শিখেছি এভাবেই যে ওটা দিয়ে গুণ করতাম, 100 দিয়ে ভাগ করতাম, করে করে তারপর আর কি মাথায় আসছে একটা। তাহলে এই বিষয়টা খুবই ইজি, যে আমাদেরকে যখন মুনাফার হার নির্ণয় করতে বলবে, স্যার টাকা যেটা দেওয়া আছে সেটারই যদি মুনাফার হার বলা থাকে তাহলে সহজে গুণ করে দিলে আমরা পেয়ে যাই। তো ঝামেলাটা পাকাবে কোথায়? ঝামেলাটা পাকাবে স্যার, ওরা তো আর ভালো মানুষ না, ওরা তো চায় যে হচ্ছে স্টুডেন্টরা আটকায় যাক। দেওয়া আছে ক্রয় মূল্য 30,000 আর বলা আছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার, আমি আপাতত ধরে নিচ্ছি 20%, এরকম একটা ম্যাথ দেওয়া আছে। মনে করো 2 নম্বর ক্রয় মূল্য 30,000, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%। সো আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে কনফিডেন্টলি এটা চিন্তা করবা যে টাকা যেহেতু ক্রয় মূল্যের দেয়া আছে আর মুনাফার হার যেহেতু বিক্রয় মূল্যের দেয়া আছে, তাহলে আমি 30,000-এর সাথে 20% গুণ করতে পারবো না। 30,000-এর সাথে 20% গুণ করতে পারবো না, এটা কনফিডেন্ট থাকতে হবে। কেন পারবো না? কারণ টাকা হচ্ছে ক্রয়ের, টাকা হচ্ছে কিসের স্যার? ক্রয়ের। আর মুনাফার হার কিসের স্যার? মুনাফার হার হচ্ছে বিক্রয় মূল্যের। এই পয়েন্টটা অবশ্যই কলেজে পাওয়ার কথা, এইচএসসি-তে এটা ছিল, সবারই ছিল, উৎপাদন ব্যয় বিবরণীতে ছিল এই পয়েন্টটা, আর্থিক অবস্থার বিবরণীতেও ছিল এই পয়েন্টটা। ভাইয়া ছিল, অনেক ঝামেলা করতো। হ্যাঁ অনেক ঝামেলা করতে, একটু চেষ্টা করো শেখার। এখন স্যার এখন বিষয়টা হচ্ছে যে এই ধরনের ম্যাথ আমরা কিভাবে সলভ করতে হবে একটু চেষ্টা করি, মনে করি, একটু খেয়াল করি। যখন ক্রয় মূল্য থাকবে, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার দেওয়া থাকবে, আমি শর্টকাটটা পরে বলতেছি, আগে ট্রেডিশনাল নিয়মে বুঝাই, যেটা কলেজে শিখেছি বা যেটা নরমালি অনেকেই করে। ইভেন আমি নিজেও ডিইউতে আমার এই ট্রেডিশনালি করেছি, আমি শর্টকাটে করি নাই ডিইউতে। বিষয়টা হচ্ছে মনে রাখবো এভাবে, যার উপর হার দেওয়া থাকে তাকে 100 ধরতে হয়, যার উপর পার্সেন্টেজ বা হার দেওয়া থাকে, হার দেয়া থাকে, পার্সেন্টেজ দেয়া থাকে, তাকে 100 ধরবো সব সময়ের জন্য, একটা সব সময়। এটা হচ্ছে স্যার ট্রেডিশনাল নিয়ম, যার উপর পার্সেন্টেজ দেওয়া থাকে তাকে 100 ধরতে হয়। আর আমাদের সিকোয়েন্সটা হচ্ছে এরকম যে ক্রয় মূল্য প্লাস মুনাফা ইকুয়াল টু বিক্রয় মূল্য। স্যার আমি একদমই কঠিন কিছু বলতেছি না, এগুলো সবগুলো জানার মধ্যে। ক্রয় মূল্যের সাথে মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়, এটা সবাই জানি আমরা।
ক্রয় মূল্যের সাথে মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায়। এখন তাহলে যার উপর পার্সেন্টেজ দেয়া থাকে তাকে 100 ধরবো। এই কাজটা কখন করতে হবে? এই কাজটা তখনই করতে হবে যখন এরকম টাকা একটা জিনিসের দেওয়া আছে আর মুনাফার হার আরেকটা বিষয়ের বলা আছে। টাকা ক্রয় মূল্যের কিন্তু মুনাফার হার বিক্রয় মূল্যের, তখনই এই কাজটা করতে হয়। তাহলে মুনাফার হার 20% বলা হয়েছে বিক্রয় মূল্যের উপর, তাহলে স্যার বিক্রয় মূল্যকে ধরতে হবে 100 আর মুনাফা হচ্ছে স্যার 20, কারণ এটা মুনাফা বলাই আছে 20। তাহলে অবশ্যই ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। এই সিকোয়েন্সটা খেয়াল করবো স্যার, যে আরেকবার বলি, যার উপর পার্সেন্টেজ দেওয়া থাকে তাকে অ্যাকচুয়ালি 100 ধরতে হয়। এটা কেন বারবার বলতেছি, কারণ তোমরা যে শর্টকাট মেথডটা জানো, সেই শর্টকাট মেথডটা কিন্তু ওই নির্দিষ্ট 4-5টা শর্টকাট মেথড আছে, 20, 25, 33, 50, 100। এইটাই, হ্যাঁ, নাহলে সমস্যা হয়ে পড়ে অন্য মার্ক। এই পাঁচটা মেথডের বাইরে কিন্তু আর ওটা কাজ করবে না। আর তাহলে কি পরীক্ষায় যদি এই 5টার বাইরে আসে তখন কি করবা? তখন ঘোড়ার ডিম। হ্যাঁ, তো এটার জন্যই মূলত আমি তোমাদেরকে একটু কষ্ট দিচ্ছি, এটা শিখতে বলতেছি। আমাদেরকে অবশ্যই যার উপর পার্সেন্টেজ দেওয়া থাকবে তাকে 100 ধরতে হবে। তাহলে পার্সেন্টেজ দেওয়া আছে স্যার বিক্রয় মূল্যের উপর, তাহলে বিক্রয় মূল্যকে ধরলাম 100, মুনাফা হচ্ছে 20 বলাই আছে, তার মানে ক্রয় মূল্য হচ্ছে 80% বা 80%টা। এখন স্যার যে এখানে টাকা রয়েছে ক্রয় মূল্যের টাকা 30,000 আর পরীক্ষায় চেয়েছে মুনাফা কত, খেয়াল করবো স্যার। টাকা রয়েছে ক্রয় মূল্যের টাকা 30,000, টাকাটা হচ্ছে ক্রয় মূল্যের। স্যার এই যে ক্রয় মূল্য কিন্তু 80%, মুনাফা 20% আর বিক্রয় মূল্য 100%। তার মানে ক্রয় মূল্য যেহেতু 30,000, এটা যেহেতু 80%, 80 দিয়ে ভাগ দিতে হবে। ক্রয় মূল্য যেটা সেটা দিয়ে ভাগ। আর যেটা পরীক্ষায় চাইছে মুনাফা কত, মুনাফা হচ্ছে 20%, মুনাফা হচ্ছে 20%। এখন স্যার 4, 20, 80, 4, 7, 28, 28, 29, 30 আর থাকলো 20, তাহলে 4, 5, 20, 7, 75 গেল, এখানে থাকছে স্যার 2টা শূন্য, তাহলে হচ্ছে স্যার 7,500। স্যার কাটাকাটি গুণ ভাগ এগুলো অবশ্যই নিজেদের প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। আমি সামনে কাটাকাটি গুলো করতেছি কেন, যে হ্যাঁ যাতে ক্যালকুলেটর ছাড়াও এগুলো করা যায় আর কি সম্ভব, এটা জানাচ্ছি। এখন দেখো যে স্যার বুঝতে পারলাম কিনা বিষয়টা, এটারও কত টাকা একটু আবার বলেন টাকাটা কি ভাই আবার একটু বুঝেন ভাইয়া। আচ্ছা ভাইয়া নেট প্রবলেম ছিল, বুঝিনি। আচ্ছা স্যার আরেকবার রিপিট করব, সমস্যা নেই। প্রথম থেকেই যে আমরা অবশ্যই যখন দেখব সবাই যে ক্রয় মূল্য দেয়া আছে 30,000 আর মুনাফা দেওয়া আছে বিক্রয় মূল্যের উপর, তখন বুঝতে হবে যে এই পার্সেন্টেজটা আমি গুণ করতে পারবো না, আমাকে এটাকে কনভার্ট করতে হবে। ঠিক আছে স্যার, কিভাবে কনভার্ট করব খেয়াল রাখতে হবে। যার উপর পার্সেন্টেজ দেয়া থাকে তাকে 100 ধরতে হয়, তাকে 100 ধরতে হয়। স্যার তাহলে মুনাফার পার্সেন্ট কার উপর দেয়া আছে, বিক্রয় মূল্যের উপর দেয়া আছে, তাহলে আমরা ধরবো অবশ্যই বিক্রয়কে 100। আর সিকোয়েন্স কি, সিকোয়েন্স হচ্ছে ক্রয় মূল্যের সাথে মুনাফা যোগ করলে বিক্রয় মূল্য হয়। তাহলে বিক্রয় মূল্য যদি 100 হয়, মুনাফা তো 20 বলাই আছে, তাহলে অবশ্যই ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 80। এই হচ্ছে স্যার আমাদের সিকোয়েন্সটা দাঁড় করায় ফেললাম, আমরা সিকোয়েন্সটা আমরা ইজিলি দাঁড় করায় ফেললাম। এখন এই সিকোয়েন্স দাঁড় করানোর পর আমাদের কাজ হচ্ছে প্রশ্নে কিসের টাকাটা দেওয়া আছে, এটা কিন্তু খুব দ্রুত পরীক্ষার হলে মাথা খাটাইতে হবে। প্রশ্নে টাকা দেওয়া আছে ক্রয় মূল্য হচ্ছে 30,000 টাকা, তার মানে আমার কাজ করতে হবে ক্রয় মূল্য 30,000। এখন একটু খেয়াল করে দেখেন তো এখানে ক্রয় মূল্য কোনটা, 80%টা ক্রয় মূল্য, 20 হচ্ছে গিয়ে মুনাফার অংশ, 100 হচ্ছে বিক্রয় মূল্য। এই যে ক্রয় মূল্য, মুনাফা, বিক্রয় মূল্য, এটা হচ্ছে সিকোয়েন্স, একদম ইউনিভার্সাল সিকোয়েন্স, এই সিস্টেমেই হবে। তাহলে অবশ্যই এখানে আমার কি করতে হবে, এটা যেহেতু টাকাটা ক্রয় মূল্যের, তার মানে ক্রয় মূল্যের অংশ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ 80% হচ্ছে 30,000 টাকা, অর্থাৎ 80 দিয়ে ভাগ। আর আমার বের করতে বলেছে মুনাফা, মুনাফা হচ্ছে 20%, অর্থাৎ গুণ করতে হবে 20 দিয়ে। এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে টাকাটা আসতেছে 7,500 টাকা, কাটাকাটি করলে টাকাটা চলে আসতেছে 7,500। যারা বুঝি নাই তারা এবার একটু কাটাকাটিটা একটু দেখাই দেন না। বুঝছি, এর আগের বার যে কাটাকাটি দেখাইতে বলছে সেই কোশ্চেনটা করছে আবার। এই 20 আর 80, জি ভাইয়া, 4, 20, 80, 4, 20, 80 টাকা। এখন খেয়াল করতে হবে যে উপরে আছে হচ্ছে 30 আর তার 4 দিয়ে ভাগ করতে গেলে 4, 7, 28, আমি এটা পারি,
এখন আপনি পারেন কিনা সেটা জানি না, এটা সবার পারি ভাইয়া পারি। আচ্ছা 4 সাথে 28, তাহলে এখানে 28 যদি 30 থেকে মাইনাস করি তাহলে থাকে 2 থেকে তাহলে পাশে আর শূন্য নিতে হবে, 4 5 20, তাহলে এই শূন্য পর্যন্ত কাজ শেষ, আর দুইটা শূন্য আছে। আচ্ছা ঠিক আছে স্যার, চেষ্টা করতেছি আপনার উত্তর দিতে। হ্যাঁ বলো। মুনাফা হার যদি 30% থাকতো তাহলে তো ক্রয় মূল্য এখানে 70 হতো, তাই না? হ্যাঁ অবশ্যই, এটা যদি 20 হয়ে মুনাফার হার 30% হতো তাহলে বিক্রয় মূল্যের উপর পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য 100, মুনাফা 30, ক্রয় মূল্য হইতো 70। তখন আমরা এই 30,000 কে কত দিয়ে ভাগ করতাম? 70 দিয়ে ভাগ করতাম, আর মুনাফা 30 দিয়ে গুণ করতাম, তাহলে বের হইতো স্যার। এখন বুঝছি কিনা? ক্লিয়ার? আচ্ছা বিষয়টাকে, তো এই বিষয়টাকে মূলত শর্টকাট বিষয়টাও জানাই দিয়েতে রাখি, তার মানে এমন না যে স্যার আবার শর্টকাট পারে না, স্যারকে শর্টকাটটাও দেখাই দিই তোমাদেরকে। সেটা হচ্ছে শর্টকাটের জন্য খেয়াল রাখতে হবে এসবের কিছুর প্রয়োজন নেই। কারণ কি, কেন শর্টকাটটা বলবো? কারণ হচ্ছে 2011 সালে ক্যালকুলেটর বন্ধ হওয়ার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো এই মুনাফার হারের ম্যাথ আসছে সবগুলাই ও শর্টকাট থেকে আসছে, কারণ ক্যালকুলেটর নাই। ঠিক আছে স্যার, যেহেতু ক্যালকুলেটর নাই আমরা চাইলে কি শর্টকাটটা ইউজ করা শিখতে পারি, এই জন্যই মূলত হচ্ছে। আচ্ছা স্যার এটা অ্যাপ্লাই করলে কি সমস্যা হবে না স্যার? তাহলে টাইম ওয়েস্ট হবে স্যার। টাইম ওয়েস্ট হবে, টাইম ওয়েস্ট আহামরি খুব বেশি হবে না, ওই 30-40 সেকেন্ড তো লাগবেই, আর তোমার কাছে তো 30-40 সেকেন্ড থাকবেই। ঠিক আছে, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে না বলতেছে আব্দুর রাকিব ফয়সাল স্বাধীন, ওর কি প্রবলেম হচ্ছে নাকি সবারই প্রবলেম হচ্ছে? না ভাই দেখা যায়, আমিও দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে ভাইয়া, দেখা যাচ্ছে তো দেখা যাচ্ছে, ওরা পিন করে রাখে নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বুঝতে পারছি স্যার, আমি বুঝতে পারছি যাদের নিজেদের পার্সোনাল প্রবলেম ওইটাতে আমার কোনো হাত নাই। এখন স্যার আমি পড়াশোনা বোঝানোর চেষ্টা করি, কারণ অধিকাংশ স্টুডেন্টই যেহেতু আমাকে দেখতে পাচ্ছে বা আমাকে শুনতে পাচ্ছে তাহলেই আমার চলবে ইনশাআল্লাহ। অথবা স্ক্রিন দেখা বলতে কি, আমাকে তো দেখা যাওয়ার কথা, এবার আমি আমাকেই দেখাচ্ছি ডিরেক্টলি। দেখেন তো স্যার। জি ভাইয়া, জি ভাই আপনাকে দেখা যাচ্ছে ভাইয়া। আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে আমাকে যেহেতু দেখা যাচ্ছে আমি আবার স্ক্রিনটা নেই, কারণ ওখানে গিয়ে ম্যাথ প্র্যাকটিস করবো। স্ক্রিনটা নিলাম আবার। হ্যাঁ এখন এখন শর্টকাটটা শিখাই। শর্টকাট কখন লাগবে? শর্টকাট তখনই লাগবে যখন টাকাটা ক্রয় মূল্যের দেয়া আছে আর মুনাফার হার বিক্রয় মূল্যের দেয়া আছে, অর্থাৎ তখনই বুঝতে হবে যে এটাই শয়তান। হ্যাঁ, এটাকে আমার কি করতে হবে? চেঞ্জ করতে হবে। অর্থাৎ ক্রয় মূল্যের টাকাকে অবশ্যই ক্রয় মূল্যের উপর মুনাফার হার দিয়ে গুণ করতে হবে, এই 20% দিয়ে গুণ করলে হবে না। যেটার টাকা থাকবে সেটার উপর মুনাফার হার দিয়ে গুণ করতে হয়। এখন তাহলে স্যার বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যখন 20%, তখন ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? এটা আমাদের মাথায় আসবে কোশ্চেন। সেটা ম্যাথমেটিক্যালি প্রুফ করা হয়েছে, ম্যাথমেটিক্যালি প্রুভড। সেটা হচ্ছে স্যার একটা সিকোয়েন্স আছে, চাইলে আমরা সিকোয়েন্সটা লিখতে পারি। 16.67% থাকলে হবে স্যার 20%, 20 থাকলে হবে স্যার 25%, 25 থাকলে হবে স্যার 33.33%, 33.33% থাকলে হবে স্যার 50%, 50 থাকলে হবে স্যার 100%। অনেকেরই এই সিকোয়েন্সটা মুখস্থ আছে, কিন্তু মূল জিনিসটা আমি শেখাবো, তাই না স্যার? এখানে আসেন, এটা যারা লেখা হয়নি তারা লিখে নেন। লিখে নিয়ে একটা কথা লিখতে হবে, মনে রাখতে হবে যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার বা ক্রয় মূল্যের উপর হার বড়টা হয়। এইটা মনে রাখতে পারলে আটকাইতে পারবে না কেউ ইনশাআল্লাহ। আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হার ছোটটা হয়। বিক্রয় মূল্যের উপর মুনাফার হার ছোটটা হয়, বিক্রয় মূল্যের উপর মুনাফার হার ছোটটা হয়। কিভাবে মানে কাজ করবো এটা নিয়ে, সেটা আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। যে ক্রয় মূল্যের উপর মুনাফার হারটা সবসময় বড়টা হয়, আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হার সবসময় ছোটটা হয়। অর্থাৎ এই যে সিকোয়েন্সটা লিখছি, এই সিকোয়েন্সটা যে আমরা লিখলাম বা অনেকেই মুখস্থ জানি, 16, 20, 25, 33, 50, 100, মানে মুখস্থ বলবা 16, 20, 25, 33, 50, 100,
16, 20, 25, 33, 50, 100 মুখস্থ থাকবে স্যার। 16, 20, 25, 33, 50, 100 এটা আমাদের মুখস্থ থাকবে। তাহলে এখন আমার যখন টাকা হচ্ছে ক্রয় মূল্যের, এখন আমার মুনাফার হারটাও দরকার ক্রয় মূল্যের। তাহলে স্যার বিক্রয় মূল্যের উপর মুনাফার হার যখন 20%, তখন ক্রয় মূল্যের উপর কত? অবশ্যই বড়টা। 25। তখন বড়টা 25%। বড়টা। আচ্ছা স্যার, এইটা মনে রাখতে হবে যে এই সিকোয়েন্স সেইটা। স্যার খেয়াল করব, যদি বিক্রয় মূল্যের উপর 25% হইতো, যদি বিক্রয় মূল্যের উপর 25% হইতো, তাহলে ক্রয় মূল্যের উপর হইতো 33.33%। তাহলে ক্রয় মূল্যের উপর কত স্যার? 33.5। ক্রয় মূল্যটা সবসময় বড়র দিকে যাবে, ক্রয় মূল্যটা সবসময় বড়র দিকে যাবে। হ্যাঁ, কে যেন কি বলতে চাচ্ছিলাম? মানে স্যার এখানে স্যার একটা মানে বিক্রয় মূল্য দেয়া থাকলে তার পরবর্তী যেটা থাকবে সেটা আমাকে ধরে নিতে হবে স্যার। যেমন 20 থাকলে 25 ধরতে হবে ক্রয় মূল্যতে। ইয়েস ইয়েস। আচ্ছা, যদি এভাবে প্রশ্ন দেওয়া থাকতো যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার 25%, তাহলে বিক্রয় মূল্যের উপর কত? তখন কি 20%। কারণ তখন অ্যান্সারটা হবে স্যার ছোটটা। এটা হচ্ছে স্যার, এটা আর কি আমি আবিষ্কার করছি যে না, আমি আসলে এই সিকোয়েন্সে চিন্তা করলে ইজিলি কিন্তু আমরা ফাইন্ড আউট করতে পারি। তাহলে একটু একটা ম্যাথ দেখাই এই সিকোয়েন্স। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন স্যার। ভাই প্রশ্ন যদি দেওয়া থাকে ক্রয় মূল্য, যে বলা থাকে যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফা ধরতে হবে, তাহলে কোনটার উপর ধরবো? তাইলে আর কোনো ঝামেলা নাই, ওই ক্রয় মূল্যের উপরই ধরতে পারবা। ক্রয় মূল্য আর বিক্রিত পণ্যের ব্যয় একই কথা এই ক্ষেত্রে। হারের ক্ষেত্রে ক্রয় মূল্যের উপর মুনাফার হার আর বিক্রিত পণ্যের ব্যয়ের উপর মুনাফার হার একই কথা। ঠিক আছে স্যার, এটা মনে রাখবে, আর কিছু না। তো আমি এখন একটা কোশ্চেন দেই তোমাদেরকে। মনে করো টাকা দিলাম বিক্রয় মূল্যের, টাকা দিলাম এবার বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য দিয়ে রাখলাম 1,40,000 টাকা। সবাই মনোযোগ দাও। বললাম যে ক্রয় মূল্যের উপর মুনাফার হার, ক্রয় মূল্যের উপর মুনাফার হারকে শর্টকাটে বলা হয় মার্কআপ। এটা লিখে রাখতে পারো, ক্রয় মূল্যের উপর মুনাফার হারকে শর্টকাটে বলা হয় মার্কআপ, আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হারকে বলা হয় মার্জিন। ক্রয় মূল্যের উপর মুনাফার হারকে বলা হয় মার্কআপ। ও স্ক্রিনেও আছে, স্ক্রিনে পাইছি। আচ্ছা আচ্ছা, এই যে স্যার ক্রয় মূল্যের উপর মুনাফার হারকে বলা হয় মার্কআপ, এই জায়গাটা। আর বিক্রয় মূল্যের উপর মুনাফার হারকে বলা হয় মার্জিন। স্ক্রিনেও ছিল এটা স্যার। তারপরও এইটাকে বড় করেন, বোর্ডটা দেখেন এই ম্যাথটা কিভাবে সলভ করি। বিক্রয় মূল্য 1,40,000, ক্রয় মূল্যের উপর মার্কআপ, এভাবে মনে করে বলা থাকলো মার্কআপ, মার্কআপ 25%। ক্রয় মূল্যের উপর মার্কআপ হচ্ছে 25%। তাহলে এখন যদি বলে মুনাফা কত, মুনাফা কত, খেয়াল করে দেখো কিভাবে বের হবে। আমি একটু বলে দিই আপনাদেরকে। টাকা দেওয়া আছে বিক্রয় মূল্যের, মুনাফার হার দেওয়া হচ্ছে ক্রয় মূল্যের। তাহলে খেয়াল রাখতে হবে আমরা এটা গুণ করতে পারবো না, আমাদেরকে কনভার্ট করতে হবে। কারণ আমার কাকে দরকার? বিক্রয় মূল্যের টাকা আছে, তার মানে বিক্রয় মূল্যের উপর মুনাফার হারটা প্রয়োজন, বিক্রয় মূল্যের উপর মুনাফার হারটা প্রয়োজন। অর্থাৎ বিক্রয় মূল্যের উপর মুনাফার হার হচ্ছে স্যার 25%। যখন ক্রয় মূল্যের 25%, তখন বিক্রয় মূল্যের কত পার্সেন্ট? 20%। ক্রয় মূল্যের যখন 25, বিক্রয় মূল্যটা তখন ছোটটা হয়। জি স্যার 20%। 20%। তাহলে এদিকে চলে আসো 20%। তাহলে 1,40,000 20% করতে হবে 28,000 টাকা। 28,000 টাকা 40 ইন্টু 20%। তাহলে কি একজন কোশ্চেন করবা যে 20% কেমনে করলো 28,000? জি না ভাই, 10 পয়েন্ট 14,000 সেটা হচ্ছে 14 দুগুণে 28, 14 দুগুণে 28, ইজিলি 28,000 টাকা বলা যাচ্ছে। স্যার আমি কি বুঝাইতে পারছি এই বিষয়টা কনভার্ট কখন করতে হয়? যখন জি ভাইয়া, হারটার হার দেওয়া থাকে তখনই শুধুমাত্র কনভার্টটা করতে হয় স্যার। এইটুকুই হচ্ছে বিষয়টা। এখন যাব হচ্ছে স্যার এই পার্সেন্টটা একটু বুঝাতে হবে। কোনটা স্যার? পার্সেন্ট পার্সেন্টটা বুঝাতে হবে। ওই যে 1,40,000 20% গুণ 20 ডিভাইডেড বাই 100। স্যার পার্সেন্টেজটা আমি সবাইকেই বলতেছি, নিজেরা বাসায় প্র্যাকটিস করতে হবে। তো যে সবসময় কি পার্সেন্ট মানে কি 20 100 দিয়ে ভাগ, দুটো শূন্য কাটা। তাহলে এটাতে পূর্ণ সংখ্যাগুলো কি কি আছে? 14 আর 2। তাহলে 14 দুগুণে 28। আর কটা শূন্য বাঁচে আছে? একটা, দুইটা, তিনটা শূন্য বেঁচে আছে, তিনটা শূন্য। অর্থাৎ আমার তো পূর্ণ সংখ্যাগুলো গুণ করলে তো আমার কাজে লাগবে, 0 0 তো গুণ করে আমার কাজ নেই, ওটা পরে বসাইলেই হবে। তাহলে আমি 14 দুগুণে 28 আর তিনটা শূন্য বেঁচে যাচ্ছে, তার মানে তিনটা শূন্য, 28,000 টাকা। স্যার বুঝছি যে বলছি
ও আবার হারায় গেছে, বুঝে নাই তার মানে। আমি ক্লাসে আসি নাকি ক্লাস থেকে বের হয়ে গেছি? নেট কি চলে গেছে নাকি আবার? আছেন ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই বিষয় থেকে আমি এখন একটু যাচ্ছি হচ্ছে তোমাদেরকে ওই যে কঠিন যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটাতে যাব। তার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই রিলেটেড মুনাফার হার রিলেটেড কি প্রশ্ন আসছে সেটা দেখাই দিই, তাহলে তোমাদের জন্য একটু সুবিধা হবে। একটু খেয়াল করো, এখানে আমাদের প্রশ্নের মধ্যে যে রয়েছে 2 নাম্বার কোশ্চেন আর 1 নাম্বার কোশ্চেন একই কোশ্চেন। খেয়াল করে দেখো যে কি চাইছে এটা। ক্রয় মূল্যের উপর 25% মুনাফা ধরলে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার কত হবে? ক্রয় মূল্যটা বড় হয় আর বিক্রয় মূল্যটা ছোট হয় স্যার, অর্থাৎ সিকোয়েন্সের কথা চিন্তা করুন, 16, 20, 25, 33, 50, 100। তাহলে 25 এর নিচে কত? 20। তাহলে আমাদের এখানে 2020 সাল, ঠিক আছে, এই যে 20 তার মানে হচ্ছে আমাদের 20% হবে স্যার এখানে অ্যান্সার, অর্থাৎ ক্রয় মূল্যের 25% হলে বিক্রয় মূল্যের উপর 20% ধরতে হবে। আশা করছি আপনারা এটা বুঝছেন এবং এর সাথে সাথে আমাকে 5 নম্বরের অ্যান্সার করে দিতে পারলে আমি ওই কঠিন ম্যাথটাতে চলে যাব। স্যার 5 নাম্বার কোশ্চেনটা, একটি পণ্য ক্রয় মূল্য 30,000 টাকা যার বিক্রয় মূল্যের উপর মুনাফার হার রয়েছে স্যার 20%। তাহলে বিক্রয় মূল্য কত? স্যার চেয়েছে বিক্রয় মূল্য কত, খেয়াল রাখতে হবে সব সময়ের জন্য। বিক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য প্লাস মুনাফা, তাহলে হচ্ছে স্যার বিক্রয় মূল্য। এই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, ক্রয় মূল্য প্লাস মুনাফা ইকুয়াল টু বিক্রয় মূল্য, এইটুকু যদি বুঝি তাইলে কিন্তু হয়ে যাচ্ছে। ক্রয় মূল্য হচ্ছে 30,000 টাকা স্যার, ক্রয় মূল্য 30,000 টাকা, মুনাফাটা যোগ করতে হবে 7,500। ভেরি গুড। তার মানে আমার স্টুডেন্টরা বুঝে গেছে অলরেডি যে মুনাফাটা কিভাবে বের করতে হয়। টাকা হচ্ছে ক্রয় মূল্যের, কিন্তু মুনাফা হচ্ছে বিক্রয় মূল্যের 20%, তার মানে গুণ করা যাবে না। তাহলে স্যার এটাকে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমাকে ক্রয় মূল্যের মুনাফা বের করতে হবে। তাহলে বিক্রয়ের যখন 20, ক্রয় মূল্যের তখন 25। বিক্রয়ের যখন 20, ক্রয় মূল্যের তখন 25, অর্থাৎ আমার মুনাফা বের হবে 30,000 ইন্টু 25%। 25% মানে 25 দিয়ে গুণ, 100 দিয়ে ভাগ, অর্থাৎ দুইটা শূন্য কেটে দাও। পূর্ণ সংখ্যা কি আছে? পূর্ণ সংখ্যা আছে 25 আর 3, তার মানে 3 25 7,500 আর দুইটা শূন্য 7,500। স্যার 7,500 যোগ করলেই হয়ে যাচ্ছে 37,500। অনেকেই পারতেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু একজন শিক্ষক হিসাবে আমার উচিত যারা পারি নাই বুঝি নাই তাদের জন্য করে দেওয়া, দ্যাটস ওয়াই করে দিচ্ছিলাম। ভাইয়া হ্যাঁ আমার নেট চলে গেছিল তো একটু সমস্যা হয়ে গেছে। ক্রয় মূল্যের উপর মুনাফা হার বড় এবং বিক্রয় মূল্যের উপর মুনাফা হার ছোট, এখানে একটু বুঝি নাই আর কি। তোমার ওই সিকোয়েন্সটা মনে আছে যে 16, 20, 25, 33, 50, 100? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ওইটা মূলত এই যে কোশ্চেনটা রয়েছে এখানে রয়েছে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার 20%, ঠিক আছে? তো আমার কিন্তু প্রশ্নে টাকা হচ্ছে ক্রয় মূল্যের, তার মানে আমার ক্রয় মূল্যের উপর মুনাফার হার প্রয়োজন, ঠিক আছে স্যার? তো ক্রয় মূল্যের উপর মুনাফার হারটা কিন্তু বড়টা হয়, অর্থাৎ 20-এরটা হবে, মানে 25 হবে, 20-এরটা হবে অর্থাৎ 25 হবে, এটাকে বুঝিয়েছে স্যার। এখন ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার এখন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকেও বোঝার জন্য, কারণ বুঝতে না পারলে আবার আমার জন্য সমস্যা। ঠিক আছে স্যার, আমি এখন একটু ওই কঠিন ম্যাথটার দিকে যাব, যেটা 24 নাম্বার একটা ম্যাথ। কঠিন 3 নাম্বার একটু দেখাই দিতেন। 3 নাম্বার ম্যাথ ওখানকার 3 নাম্বার 3। কেন আমাকে কেন কোশ্চেন করো? জি ভাইয়া। পরবর্তীতে এগুলো সলভ ক্লাসে জিজ্ঞেস করবা, কারণ এগুলো তো কঠিন না। এই মুহূর্তে তোমরা ক্লাসে পড়ার সময় অন্য কোশ্চেনের দিকে তাকাবা না, হঠাৎ করে দেখলে একটা সহজ জিনিসও কঠিন মনে হতে পারে। এই কোশ্চেনটা হচ্ছে মোট মুনাফার হার কত, দেখো কত সহজ, আমি অ্যান্সার দিচ্ছি, কিন্তু বিষয়টা হচ্ছে আমার তো একটা ফ্লো থাকে যে আমি এই ফ্লোতে তোমাদের পড়াবো। দেখো মোট মুনাফার হার সূত্র কি? মোট মুনাফা তোমরা তো এটা পড়েছো অনুপাত বিশ্লেষণ অধ্যায়ে, মোট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয়, মোট মুনাফা ডিভাইডেড বাই নিট বিক্রয়। খেয়াল করে দেখো মোট মুনাফা কত টাকা, 3 নাম্বার কোশ্চেনে মোট মুনাফা 48,000 টাকা, আর নিট বিক্রয় কত টাকা? 4 লক্ষ টাকা। স্যার খেয়াল রাখতে হবে যে অনেকগুলো তথ্য দেওয়া থাকবে, কিন্তু কনফিউজড করে দেওয়ার জন্য, কনফিউজড তো হওয়া যাবে না। ঠিক আছে, কনফিউজড তো হওয়া যাবে না, আমার এই তথ্য দুটোই কাজে লাগবে।
অর্থাৎ একটু খেয়াল করে দেখো, এখানে 3টা শূন্য কাটা, এখানে 3টা শূন্য কাটা, তাহলে এখানে আমি খেয়াল করে দেখতেছি যে এখানে যদি আমি 4 দিয়ে কাটি তাহলে 4 12 48, 4 100 100, 12/100 মানে 12%। 12/100 মানে কি 4 12 48, এটা তো সোজা 12%। 4 12 48 অর্থাৎ 12% হবে। স্যার যে কোশ্চেন করেছো বুঝছো কিনা এটা একটু জানাও আমাকে। সূত্র ধন্যবাদ। হয়ে যেত, সূত্র পারলে কিন্তু হবে। ঠিক আছে স্যার, এখন আমরা ওই কঠিন কোশ্চেনটাতে সলভ করব। কঠিন কোশ্চেন ছেড়ে আসছে, আরো অনেক কঠিন কোশ্চেন আছে। কঠিন তোমাদের মনে হতে পারে, আমার কাছে কঠিন না, কিন্তু তোমাদের কাছে কঠিন মনে হতে পারে, সেটা তোমরা প্র্যাকটিস করতে হবে। সব যদি আমি শিখাই দিই তাহলে তোমরা প্র্যাকটিস করলে তো ভুল বুঝতে পারবে না। ভাইয়া নেক্সট ক্লাস কি আমাদের সলভ ক্লাস হবে? আই ডোন্ট নো, হইতেও পারে। আচ্ছা স্যার, এখন 24 নাম্বার সমাপনী মজুদ পণ্য নির্ণয় করতে বলেছে। আমি একটু 24 নাম্বার প্রশ্নটাতে আসি এবং আপনাদের সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আজকের লেকচারে আমরা শুরুতে শিখেছি বিক্রিত পণ্যের ব্যয় দুটাই সূত্র আছে দুনিয়াতে, সেটা হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ বা মোট মুনাফা, এটা বিক্রিত পণ্যের ব্যয়। আর একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগকৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ, এটা হচ্ছে 2 নাম্বার সূত্রটা। এরপরে আমরা শিখেছি বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়ের দুনিয়াতে দুটাই সূত্র রয়েছে। 1 নাম্বার সূত্র বিক্রয় যোগ্য পণ্যের ব্যয়ের প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ। 2 নাম্বার সূত্র সমাপনী মজুদের সাথে বিক্রিত পণ্যের ব্যয় যোগ। এটা হলে আমরা পেয়ে যাই। এরপরে আমি বলেছিলাম যে স্যার এই সূত্রটাকে সিকোয়েন্স মানে ইকুয়েশনে লিখলে ঘুরায় ফিরায় অনেক সূত্র লেখা যায়। সে অনুযায়ী আমি বলেছিলাম যে আমরা যদি সমাপনী মজুদ বের করতে চাই তাহলে আমাদের সূত্র দাঁড়াচ্ছে প্রারম্ভিক মজুদ প্লাস কৃত পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। স্যার এটা কিন্তু আমি একটু আগে শিখিয়েছি, যারা তারপরও মনে নাই যখন প্র্যাকটিস করবা লেকচার শিটে সূত্রগুলো সব লেখা আছে। আমি চেষ্টা করেছি সহজে উপস্থাপন করার জন্য আর কি, আর কিছুই না। ঠিক আছে স্যার, তাহলে আমাদের কাজ হচ্ছে স্যার এখন টাকা বসানো। টাকাগুলো আমরা কিভাবে বসাবো? রূপা লিখছে ক্লিয়ার না, কি ক্লিয়ার না? বোর্ড ক্লিয়ার না? সব ক্লিয়ার, সব ক্লিয়ার ঠিকই আছে, সব ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার। তো আমরা এই সূত্রটা শিখে এসেছি একটু আগে, তাই এখন আমরা টাকা বসাবো। প্রারম্ভিক মজুদের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করব, করে বিক্রিত পণ্যের ব্যয়টা মাইনাস করব। স্যার প্রশ্নটা পড়ি, 24 নম্বর প্রশ্ন একটু খেয়াল করি। কার ওখান থেকে জানি কাকের ডাক আসতেছে, মিউট করে রাখো। ওই দেখো আবার কাকের ডাক দিচ্ছে, নাকি নিজে ইচ্ছা করে দিচ্ছিলা আল্লাহ জানে। আচ্ছা প্রারম্ভিক মজুদ পণ্য হচ্ছে 1,60,000 টাকা। স্যার খেয়াল করি, প্রারম্ভিক মজুদ পণ্য 1,60,000, আমাকে যোগ করতে হবে কৃত পণ্যের ব্যয়। লেখা আছে স্যার 86,000, ক্রয় ফেরত 4,000, তার মানে 86,000 থেকে 4,000 বাদ দিতে হবে, হবে হচ্ছে 82,000। এটা হবে স্যার যোগ। তাহলে এটা যদি আমি যোগ করি তাহলে 8 6 14, 14 4 হাতে আমার 2,42,000 টাকা, 2,42,000 টাকা। স্যার এটা যোগ করলাম, এখন মাইনাস করতে হবে কি? মাইনাস করতে হবে বিক্রিত পণ্যের ব্যয়। এই জায়গাটাই কঠিন ছিল, বিক্রিত পণ্যের ব্যয়টা দেওয়া নেই। বিক্রিত পণ্যের ব্যয়টা স্যার দেওয়া নেই, তাহলে আমাদের কষ্ট করে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করতে হবে। স্যার প্রয়োজন স্যার আনমিউট করব না, বিক্রিত পণ্যের ব্যয়টা আমাদেরকে কষ্ট করে বের করতে হবে। সেটা কি স্যার? দুনিয়াতে বিক্রিত পণ্যের ব্যয় দুটাই সূত্র আছে বলছিলাম, এটাই কিন্তু হাইয়েস্ট কঠিন। দুনিয়াতে বিক্রিত পণ্যের ব্যয়ের দুটাই সূত্র। 1 নম্বর হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ, বিক্রয় মাইনাস মোট লাভ। তাহলে স্যার আমার বিক্রয় থেকে আমার মোট লাভটা বাদ দিতে হবে। এখন প্রশ্নে খেয়াল করো তোমরা, বিক্রয় দেয়া আছে 1,40,000 টাকা। স্যার 1,40,000 টাকা দেয়া আছে হচ্ছে বিক্রয়। এখন এই যে বিক্রয় 1,40,000, এখান থেকে আমাকে মাইনাস করতে হবে মোট লাভ। মোট লাভ দেয়া আছে স্যার একটু খেয়াল করেন, ক্রয় মূল্যের উপর মার্কআপ 25%। আমার টাকাটা কিসের? টাকাটা বিক্রয়, বিক্রয় মূল্যের উপর 20%, বিক্রয় মূল্যের উপর 20%। তার মানে 1,40,000 যদি আমি 20% করি, একটু আগে করিয়েছিলাম, সেটা হচ্ছে স্যার 14 দুগুণে 28,000। তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হচ্ছে, বিক্রিত পণ্যের ব্যয় বের হচ্ছে 1,12,000। 3 আছে 4 মিল করতে 1,12,000 টাকা। স্যার
তাহলে এই যে এখান থেকে মাইনাস করব 1,12,000 টাকা, অ্যান্সার আসতেছে 1,30,000 টাকা। স্যার এই যে কঠিন ম্যাথটা ছিল আমাদের, মূলত কঠিনের মধ্যে হচ্ছে এই বিষয়টা, অর্থাৎ তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র আর মুনাফার হার দুইটা মিক্স করে প্রশ্ন আসতে পারে, সেটাই হচ্ছে আমাদের এই ধরনের প্রশ্ন। অর্থাৎ আমরা কি করলাম, প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, সেক্ষেত্রে আমরা কি করলাম, বিক্রিত পণ্যের ব্যয়টা আলাদা করে বের করে নিলাম, বিক্রয় মাইনাস মোট লাভ, তাহলে হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। কারণ এটা তো স্যার বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র, দুনিয়াতে দুটাই সূত্র বলছি আমি, অর্থাৎ মাথা খাটাইতে হবে তোমাকে, আমার আর মাথা খাটায় লাভ নাই, আমি আর ঢাকা ভার্সিটিতে চান্স পাইতে চাই না, ঠিক আছে? আপনারা চান, এখন আপনারা মাথা খাটান, আমি আর মাথা খাটাবো না। ঠিক আছে স্যার, বুঝছি কিনা একটু জানান, রেসপন্স করেন দেখি কতজন বুঝছি। রেসপন্স ঠিক আছে, যদিও মাথা টাথা গরম হয়ে যাওয়ার কথা, কারণ এতক্ষণে এতগুলো পয়েন্ট পড়াইছি, বাপরে। ঠিক আছে স্যার, এখন 1:18 বাজে, আমরা 2 মিনিট একটু গল্প করি। গল্প করার পর আজকের লেকচারের যে পরবর্তী টপিকটি রয়েছে, পরবর্তী টপিকটা হচ্ছে ভান্ডার হতে নির্গত মজুদ পণ্যের হিসাব রক্ষণের পদ্ধতি নিয়ে কথাবার্তা, সেটা হচ্ছে লিফো ফিফো। তো আমরা মূলত লিফো ফিফোটা একদম লাস্টে দেখি, লিফো ফিফোটা লাস্টে দেখবো। না না না, একটা পয়েন্ট বাকি আছে, একটা পয়েন্ট বাকি রাখছি, সরি। এই যে স্যার এখানে একটা পয়েন্ট ছেড়ে গেছি, পরে আবার বলবে যে স্যার আবার এটা পড়ায় নাই। এই যে একটা ছক পাইছো স্ক্রিনে, সমাপনী মজুদ বিক্রিত পণ্যের ব্যয়, ছক পাইছি স্যার? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এই বিষয়টাকে একটু বোঝানোর চেষ্টা করি, একটু খেয়াল করবা। এই বিষয়টাকে বোঝাবো এবং এটা ম্যাথমেটিক্যালি প্রুফড আর কি, আমিও ম্যাথমেটিক্যালি প্রুফ করেই দেখাই দিব তোমাদেরকে, সমস্যা নেই। সেটা হচ্ছে স্যার একটু মনোযোগ দিব, আর কিছুই না, মনোযোগটা প্রয়োজন। এইটা আপনার 2 মিনিটের গল্প? জি স্যার, এটাই 2 মিনিটের আগে গল্প, আমি আসলে দেখি নাই যেটা বাদ পড়ে গেছে। প্রারম্ভিক মজুদ, আমরা এই ম্যাথটা কিন্তু আমাদের স্ক্রিনে করে দেওয়া আছে। প্রারম্ভিক মজুদ হচ্ছে 1000 টাকা প্লাস কৃত পণ্যের ব্যয়। আরে এটা তো ম্যাজিক, এটা দেখলে তো মজা পাবা যে না এই ম্যাথটা এত সহজ, অথচ এটা আমরা কত কঠিন ভাবে চিন্তা করতাম। এটাই তো মজা, এটাই তো গল্প। কৃত পণ্যের ব্যয় আমরা ধরে নিছিলাম এই এক্সাম্পলে 5000 টাকা, অর্থাৎ আমাদের বিক্রয়যোগ্য পণ্য ছিল 6000 টাকা, বিক্রয়যোগ্য ছিল 6000। ওইদিকে কি ছিল? ওইদিকে ছিল হচ্ছে স্যার সমাপনী মজুদ, ধরা হয়েছিল 5টা পণ্য অর্থাৎ 500 টাকা, আর প্লাস হচ্ছিল বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ বিক্রি করেছিলাম 55টা পণ্য, বিক্রিত পণ্যের ব্যয়। এটা আমি আপনাদের স্ক্রিনেও দেখাই, তাহলে আপনাদের জন্য আরো সহজ হবে আশা করি। এই যে স্ক্রিনে যে ম্যাথটা দেখতেছি আমরা, সমাপনী মজুদ 500 আর বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে 5500, তা আলটিমেটলি এখানেও যোগ করলে হয় 6000। সেটা হচ্ছে স্যার বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। একটু খেয়াল করবেন, আমরা যখন রিলেশনটা পড়ব অর্থাৎ সম্পর্কটা পড়ব, সেটা হচ্ছে সমাপনী মজুদ এবং বিক্রিত পণ্যের ব্যয়ের সম্পর্ক পড়ব। এইটাই মূলত পরীক্ষায় আসছে, সমাপনী মজুদ এবং বিক্রিত পণ্যের ব্যয়ের সম্পর্কটা পরীক্ষায় আসছে। এবং যদি কখনো প্রারম্ভিক মজুদের সাথে সম্পর্কটা আসে, সেজন্য প্রারম্ভিকটাও শিখিয়ে রাখবো, এই হচ্ছে কথা, আর কিছুই না মূলত। তাহলে আমরা একটু খেয়াল করি যে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে, বিক্রিত পণ্যের ব্যয় এর সাথে আসলে সমাপনী মজুদের কি সম্পর্ক আমি দেখাচ্ছি, ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাই দিব। আর সেটা যদি হয় একটু খেয়াল করো স্যার, আমার তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় টোটাল হচ্ছে 6000 টাকা। আমি যদি ভুলে বিক্রিত পণ্যের ব্যয় 5500 না লিখে 5600 লিখি, তার মানে আমি ভুলে সমাপনী মজুদ পণ্যকে কি করব, তার মানে 400 দেখাবো, কারণ আমার এখানে কি হবে স্যার 6000ই তো হবে। অর্থাৎ আমি যদি বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখাই, তাহলে সমাপনী মজুদ কম দেখাবো। আমি যদি ভুলে বিক্রিত পণ্যের ব্যয়টা 5500 জায়গায় 5400 দেখাতাম, তাহলে সমাপনী মজুদ 500 টাকার জায়গায় কত দেখায় ফেলতাম, 600 দেখায় ফেলতাম। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় যদি আমি আবার কম দেখাইতাম, তাহলে সমাপনী মজুদ বেশি দেখায় ফেলতাম।
এই হচ্ছে কাহিনী মেইনলি ছিল। এগুলো দেখাইতাম কেন? এগুলো ভুলে করতাম, মানে এটা করতাম স্যার আর কি স্যার। তো বিষয়টা হচ্ছে যে ভুলে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখাই তাহলে অবশ্যই সমাপনী মজুদ কি হবে স্যার? কম দেখাবে। এই হচ্ছে কাহিনী। বুঝতে পারছো বিষয়টা, যে বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি দেখাই তাহলে সমাপনী মজুদ কম দেখাবো। স্যার বুঝছি বিষয়টা। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যদি কম দেখাই তাহলে সমাপনী মজুদ বেশি দেখাবো। এইটুক শুধু মনে রাখার চেষ্টা করবো। কারণ কি আর যে পয়েন্ট আছে দুইটা, একটা হচ্ছে আয় আর ট্যাক্স। আয় আর ট্যাক্সটা তো ব্যয়ের উপর নির্ভর করে, আয় আর ট্যাক্সটা ব্যয়ের উপর নির্ভর করে। ব্যয় যদি বেশি হয় আয় কিন্তু কম, আয় কম মানে ট্যাক্স কম। ব্যয় যদি কম হয়, ব্যয় কম মানে কি আয় বেশি, আয় ট্যাক্স বেশি। এটা আর কি আয় আর ট্যাক্সটা নিয়ে আমার টেনশন নাই। আমার টেনশন হচ্ছে এই বিক্রিত পণ্যের ব্যয় এবং সমাপনী মজুদ। মনে রাখতে হবে এদের মধ্যে নেগেটিভ সম্পর্ক, এদের মধ্যে নেগেটিভ সম্পর্ক। আর যদি কখনো প্রারম্ভিক মজুদের সাথে সম্পর্কটা আসে তাহলে মনে রাখতে হবে স্যার ওদের মধ্যে পজিটিভ সম্পর্ক। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক মজুদের পজিটিভ সম্পর্ক। অর্থাৎ প্রারম্ভিক মজুদ যদি আমরা নিই, আমরা যদি ভুলে কখনো প্রারম্ভিক মজুদ বেশি দেখাই তার মানে বিক্রিত পণ্যের ব্যয়টাও বেশি দেখাবো। আমরা যদি এটা খেয়াল রাখতে হবে স্যার যে সমাপনী মজুদের যেহেতু একই ঘরে আছে নেগেটিভ সম্পর্ক, প্রারম্ভিক মজুদটা আলাদা ঘরে আছে, এটা হচ্ছে পজিটিভ সম্পর্ক। বেশি দেখালে বিক্রিত পণ্যের ব্যয়টাও আলটিমেটলি আমরা বেশি দেখাবো। প্রারম্ভিক মজুদ কম দেখালে আমরা বিক্রিত পণ্যের ব্যয়টাও কম দেখাবো। এটা জাস্ট মনে রাখবো। সমাপনীটা পরীক্ষায় আসছে ডিউতে, এই জন্য মূলত আলোচনা করা যে প্রারম্ভিকটা হচ্ছে পজিটিভ সম্পর্ক, প্রারম্ভিকটা পজিটিভ সম্পর্ক। পজিটিভ রিলেশন। স্যার বুঝতে পারছি কিনা বিষয়টা একটু জানান আমাকে এখন। জি ভাইয়া বুঝতে পারছি। এটা না বুঝলে কি বেশি সমস্যা হবে পরীক্ষার সময়? না 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 সমস্যা হবে না, বুঝছি। ঠিক আছে, যতটুকুই বুঝি। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে এমন না যে তোমরা যতগুলো ক্লাস করতেছো সব ক্লাসেই সবাই বুঝে, ঠিক আছে? এমন বিশেষ তোমরা তো অনেকগুলো ক্লাস করতেছো, 5টা সাবজেক্টের ক্লাস করতেছো, তার মানে তো এমন না যে সব সাবজেক্টেরই যতগুলো টপিক পড়াচ্ছে সব বুঝে গেছো। যত এক্সাম্পলই দেখ না কেন, এক্সাম্পল সব মাথায় আছে? জীবনেও না। আমিও তো স্টুডেন্ট ছিলাম, আমিও তো জানি আমি ক্লাসে বসে কি ভাবতাম যে স্যাররা এত এক্সাম্পল দিল, এত কিছু বুঝাইলো, সবকিছু কি আমার মাথায় আছে? না। যখন পড়ায় তখন সব বুঝি, কিন্তু পরে কিছুই মনে থাকে না। মনে থাকে না। যখন তুমি টিউশন দিতে যাবা, লেকচার শিট যখন পড়তে যাবা, দেখবা তোমার আবার মনে নেই, হাজারো প্রবলেম বের হবে তখন। হ্যাঁ, সেটাই হচ্ছে কথা। তো মূলত হচ্ছে যে আমি ওইটা নিজে ফিল করতাম যে হচ্ছে না আমি তো সবকিছু বুঝতে চাই, বাট কথাটা হচ্ছে মেইনলি তোমার মাথায় যতটুকু থাকবে ওটাই তোমাকে ডিউতে চান্স পাওয়া দিবে। অর্থাৎ যতটুকু তুমি ভালো পারো সেটাই মাথায় রাখো, যেটা পারতেছো না একটু চেষ্টা করে দেখো, যদি পারো ভালো, না পারলে ওটা নিয়ে প্যারা নেওয়া যাবে না। যদি ওটা থেকে কখনো প্রশ্ন আসে ডিউতে, হাইয়েস্ট কয়টা আসবে? একটাই তো আসবে। মনে করো কোনো ব্যক্তি যদি একটা টপিক না বুঝে, সাপোজ একটা টপিক যদি সে না বুঝে, সেই টপিকটা খুব কঠিন লাগতেছে তার কাছে, সে স্কিপ করে যেতে পারবে, কিন্তু চেষ্টাটা করতে হবে আগে। তবে যখন একবারই ইন ভেইন পারতেছে না, তখন চিন্তা করবে যে না এত প্যারা নেওয়ার দরকার নেই, আমার অন্য জিনিসগুলো বুঝতে তো হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসলে হাইয়েস্ট একটা আসবে। তো একটা এমসিকিউ কি তোমাকে ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া দিবে? না স্যার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে গেলে তোমাকে পাসও করতে হবে, সিরিয়ালেও থাকতে হবে, তার মানে অনেকগুলো এমসিকিউ কারেক্ট করতে হবে। তো সেই হিসাবে স্যার পড়াশোনাটা করতে থাকতে হবে, থামায় থাকা যাবে না। আচ্ছা, আজকের পরবর্তী টপিক আলোচনা করব এখন। না ও না, 2 মিনিটের গল্প ছিল, ওই এটাই তো গল্প করলাম যে থামা থাকা যাবে না। 2 মিনিট হয় নাই ভাইয়া, আরো বলতে হবে গল্প? আমি ভাবলাম গল্পটা হয়ে গেল, শেষ। ঠিক আছে, একটা গল্প বলি তাহলে আজকে, একটা গল্প বলি। সে গল্পটা হচ্ছে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন পরীক্ষা দিয়েছি, ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা তোমাদের ব্যাচে বলছি কিনা জানি না, আমি 4টা স্যার বলেন নাই স্যার, বলেন স্যার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়তে একটাই ফোকাস ছিল আমাদের, সেটা হচ্ছে ইংলিশে পাস করতে হবে। ইংলিশটা নিয়েই সারাদিন রাত 24 ঘন্টা কষ্ট করতাম, পড়তাম বেশি। তো ভাগ্য এত ভালো ছিল আলহামদুলিল্লাহ
মানে পরীক্ষার হলে বসে গিয়ে দেখি চারটা প্রিপোজিশন কমন, একটা অ্যানালজি আসছে, অ্যানালজিটা হুবহু কমন, একটা স্পেলিং মিস্টেক আসছে, ওটাও হুবহু কমন, এবং একটা প্যাসেজ আসছে যে প্যাসেজটাও আমার পরিচিত, মানে একদম হুবহু কমন ছিল না, প্যাসেজটা পরিচিত ছিল, আমার প্যাসেজের পাঁচটাই রাইট হয়েছিল। মানে আমি যখন প্রশ্ন পেয়ে দেখি যে আমার মোটামুটি কোশ্চেন 20টার মধ্যে 11-12টা কোশ্চেন হুবহু কমন টাইপের, মানে পারি একদম, আমি এক্স্যাক্টলি পারি, তখন আমার একটু মানে কনফিডেন্সটা অনেক বেড়ে গেছিল পরীক্ষার হলে, এবং আমি খুবই স্বাচ্ছন্দ্যে বাকি যে ইয়াগুলো ছিল, মানে আমি প্রথমে অ্যান্সার করেছিলাম ম্যানেজমেন্ট, তারপর অ্যান্সার করেছিলাম ইংলিশ, তারপরে অ্যান্সার করে ভাইয়া ইংলিশের প্রিপারেশনটা কিভাবে নিয়েছিলেন? ইংলিশের প্রিপারেশন নিয়েছিলাম হচ্ছে আমাদের যে বই রয়েছে এই যে অ্যাড্রয়েড, আমাদের বইয়ের নাম কি কি জানি, বইয়ের নাম অ্যাকনলেজ তো অ্যাকাউন্টিং, অ্যাকুরেট ইংলিশ। আমি বই হচ্ছে বাসায় তো হচ্ছে আমি ইন্টার থেকেই পড়াশোনা করতাম, অ্যাকচুয়ালি পড়াশোনা করতাম ইন্টার থেকেই আমি কোচিং এর বইগুলো কিনে নিয়ে রাখছিলাম, তখন থেকে অল্প অল্প দেখছি, তখন আহামরি বেশি দেখি নাই, বাট কোচিং এর যখন করতাম তখন এক্স্যাক্টলি কোচিং এ যা পড়াইতো লেগে থাকতাম। কখনো কখনো আমার মিস যাইতো, কোচিং এর হয়তো বা সাপোজ পরীক্ষা রয়েছে, ধরে নাও কোচিং এর পরীক্ষা হচ্ছে প্রাইমারি লেভেলের, তো আমার হয়তো বা প্রাইমারি লেভেলটা শেষ হয় নাই, তো আমি টেনশন করতাম না, আমার যতটুকু হয়েছে ততটুকু দিয়েই পরীক্ষা দিতাম, আর পরীক্ষাটা দিয়েই পড়তে বসতাম যে আমার প্রাইমারি লেভেলটা তার মানে শেষ করতে হবে। তো টানা মনে করো যে 2-3 দিন লাগলেও আমি টানা পড়েও প্রাইমারি লেভেলটা শেষ করতাম টানা। সাপোজ আমাদের একটা পরীক্ষা থাকতো প্রিপোজিশনের, হ্যাঁ দেখো না প্রিপোজিশন পরীক্ষা দেয় না, প্রাইমারি লেভেলের মিলায় একটা পরীক্ষা, অফলাইনে হলে তো অনেক পরীক্ষা নিত, তারপরে অনলাইনে চেষ্টা করতেছে, তো ওই পরীক্ষাটার মধ্যে আমি সব প্রিপোজিশন পড়া শেষ করে ফেলার চেষ্টা করছি, যদি কোনো কিছু মিস যাইতো আর পরীক্ষাটা দিয়ে এসে না খেয়ে হলেও আমি পড়তে বসছি, আমার মাথায় রাগ থাকতো, একটা টার্গেট থাকতো, আমি কেন পারলাম না, তার মানে এই পরীক্ষাটা দিছে মানে অনেক স্টুডেন্ট এই পরীক্ষাটা পারবে, এবং হাইয়েস্ট মার্ক দিয়ে দিত রেজাল্টে, ফোনে যখন মেসেজ আসতো লেখা দিত যে প্রিপোজিশনে হাইয়েস্ট মার্ক এত আসছে, সে হাইয়েস্ট পাইতো দেখতাম সে 20টার 19টাই পারছে, তো আমি জানি না কেমনে পারছে, সে চুরি করে পারছে না ভালো করে পারছে, যেভাবেই পারছে, তো আমি কেন পারি নাই, একটা জেদ থাকতো যে না আমার পারতেই হবে, তো একটা চেষ্টা করতাম এবং আমি পড়তেই থাকতাম, যতক্ষণ পর্যন্ত এটা শেষ না হয় ততক্ষণ পর্যন্ত অন্য সাবজেক্ট টাচ করতাম না, এটা একটা বদ অভ্যাস ছিল আমার। আপনার যে এই অপরচুনিটিটা পেয়েছেন আমরা এটা পাই না, আমাদের মধ্যে এই কম্পিটিশনটা আসে না অনলাইনের কারণে। এটা হচ্ছে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে এই সিচুয়েশনটা হয়েছে। আমি পরীক্ষা দিয়েছি স্যার 5 বছর আগে, 5 বছর আগের দুনিয়া, 5 বছর আগের পৃথিবী এন্ড কারেন্ট ওয়ার্ল্ড একরকম তো না, এই রকম তো গত 100 বছরেও কেউ মহামারী ফেস করে নাই, আমরা নিজেরাও প্রস্তুত ছিলাম না এভাবে অনলাইন ক্লাসে বিষয়টাতে। যখন তোমাদের পাশের বিষয়ে খবরটা আসছে এইচএসসি, তখন মূলত কোচিং সিদ্ধান্ত নিয়েছে যে না স্টুডেন্টরা তার মানে বসে থাকতে পারে না, যেহেতু পরীক্ষা হবে ভার্সিটিতে তাদের যেভাবে হোক কোচিং এর ব্যবস্থা করানো হোক, তো ওয়ে তো একটাই, সেটা হচ্ছে জুম, এখানে করানো হইলো ব্যবস্থাটা। তো এটাই স্যার, প্র্যাকটিস করে যাও সবকিছু, আমার মনে হয় ইনশাআল্লাহ সবাই কমন পাবা, আশা করছি। সেটা হচ্ছে যে আমাদের লেকচার শিট বা বইয়ের প্রত্যেকটা টপিকের শেষে দেখবা হচ্ছে ঢাকা ভার্সিটির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া আছে, আমি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন একদম খুঁটে খুঁটে পড়ছি, মানে একদম আয়ত্তের মধ্যে রাখছি, যে আমি যদি নাও বুঝতাম অন্তত আমার অ্যান্সারটা মুখস্থ থাকতো যে এটাই অ্যান্সার, মানে আমি আমার কথা বলতেছি আমি ওই সময় কিভাবে পড়ছি, মানে আমি জাস্ট ওটা নিয়ে পড়েই থাকতাম যে আমার এটা লাগবেই, আমি এটার অ্যান্সার আমি পারবো, হয় বুঝছি না হয় মুখস্থ করছি, কারণ সবসময় তো টিচার অ্যাভেলেবেল না যে আমার সব প্রশ্নের অ্যান্সার টিচার দিয়ে দিবে, তো বোঝার চেষ্টা করছি খুব বেশি, টিচারকে পাইলে সলভ করে নিছি, না পাইলে মুখস্থ করে ফেলছি যে এটার অ্যান্সার এটাই, যাতে পরীক্ষা আসলে আমি না পারি আর কি, এরকম যেন না হয়। ঠিক আছে স্যার, গল্প এটাই থাকুক আজ পর্যন্ত, তোমরা যখনই যে টপিক পড়বা আমার একটা সাজেশন রইলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন গুলো কখনো ছাইরা যাবা না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতীতের যত প্রশ্ন আছে সবগুলো কোশ্চেন সলভ করে যাবা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার শিটেই তো অতীতের কোশ্চেন গুলো দেয়া আছে সব, তাই না? হ্যাঁ লেকচার শিটেও আছে, বইয়েও আছে, কিন্তু টেনশনের কিছু নাই, যেখানেই পারো লেকচার শিটে পারো বা বইয়ে পারো, যেখান থেকে পারো সলভ করো, এবং বইয়ে পড়লে বইয়ে অ্যান্সার গুলোর সাথে সাথে ব্যাখ্যা দেওয়া আছে, লেকচার শিটে কিন্তু ব্যাখ্যা দেওয়া কোশ্চেন ব্যাংকেই আছে, হ্যাঁ লেকচার শিটে কিন্তু অ্যান্সার দেওয়ার সুযোগ হয় নাই, কারণ লেকচার শিটটা আবার তাহলে অনেক বড় হয়ে যেত, কিন্তু বইয়ে ব্যাখ্যা দেওয়া আছে, সেক্ষেত্রে কখনো মিস দিবা না, কখনোই না,
অবশ্যই তোমরা যখন প্রিপোজিশন পড়তেছো, প্রাইমারি লেভেল প্রিপোজিশন শেষ হয়ে গেছে, দেখো প্রিপোজিশনের শেষে গিয়ে দেখো ঢাকা ভার্সিটির MBA BBA IBA যে কোনো ঢাকা ভার্সিটির কোনো কোশ্চেন ছাড়া যাবে না, সব জানা থাকতে হবে ঢাকা ভার্সিটির। 1 নম্বর কথা, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়কে কপি করে হাইয়েস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা ভার্সিটির অতীতের প্রশ্নগুলোই কপি করে, এর বাইরে বেশি একটা কপি করে না অন্যদেরকে তেমন একটা। আমি দেখছি 2-1টা কোশ্চেন বি ইউনিট আর্টসদের কোশ্চেন যেগুলো সেটা কপি করে হচ্ছে BCS এর প্রশ্ন থেকে, সেটা তোমাদের জন্য না। কমার্সের অধিকাংশ প্রশ্ন আগের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে এরকম কোন পয়েন্টের সিনোনিম থেকে আসতে পারে বা ওই পয়েন্ট থেকেই আসতে পারে, এরকমটা হয় স্যার। তো এই বিষয়টা স্যার ছাড়া যাবে না। ভোকাবুলারি যখন পড়তেছো, ভোকাবুলারি ঢাকা ভার্সিটির কোশ্চেন গুলো কি কি আসছে সব সলভ করো। স্পেলিং মিস্টেক যখন করলা, স্পেলিং মিস্টেক তো 1 পেজ, এবং আমাদের প্রত্যেক বছরই স্কলার্স কোচিং এর তোমার 5 বছর হইলো পূর্তি, 5 বছরই স্কলার্স এর বইয়ের যে 1 পেজ যে স্পেলিং মিস্টেক আসছে 5 বছরই কমন আসছে, হুবহু কমন আসছে, ঠিক আছে? তো 1 পেজ স্পেলিং মিস্টেক সব প্র্যাকটিস করে ফেলো, তারপর স্যার দেখো পারো কিনা। বিষয়টা যে এরকম। আমি একটু বাইরের কথাবার্তা বললাম, কিছু মনে করিও না তোমরা সবাই। সেটা হচ্ছে যে আসলে প্র্যাকটিসটা এভাবে হওয়া উচিত, জেদ থাকতে হবে একটা মনের মধ্যে যে আমার এটা শেষ করতে হবে, এবং এই জেদ তোমাকে চান্স পাওয়া হবে ইনশাআল্লাহ। কারণ অন্যরা বসে নাই, ঢাকা ভার্সিটিতে তুমি একাই পরীক্ষা দিবা না, তোমাদের এই FC 15-17 ব্যাচের এই 40-50 জন পরীক্ষা দিবে না, 80 জন পরীক্ষা দিবে না, পরীক্ষা দিবে স্যার 40,000-50,000 পরীক্ষা দিবে স্টুডেন্ট। তো ঠিক আছে, সবার জন্য শুভকামনা রইলো। আরো গল্প করা যাবে পরে। এখন আমার যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে স্যার, এখন একটু খাতার মধ্যে চলে যাই, সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি। আর পড়াশোনার জন্য অবশ্যই নিজস্ব একটা স্টাইল থাকে, এমন না যে আমি যেভাবে পড়েছি এভাবে পড়তে হবে, তুমি অন্যরা যেভাবে পড়তেছে সেভাবে পড়তে হবে। অবশ্যই নিজের স্টাইলে পড়তে হবে, নিজের স্টাইলে পড়লে তাহলে বুঝতে পারবা সবচেয়ে বেশি। আচ্ছা স্যার, একতরফা দাখিলা পদ্ধতির বিষয়টা হচ্ছে যেটা জানার প্রয়োজন আমাদের। একতরফা দাখিলা পদ্ধতিকে বলা হয় একটি অসম্পূর্ণ অবৈজ্ঞানিক, ঠিক আছে, অসম্পূর্ণ বা অবৈজ্ঞানিক একটি হিসাব। সোজা কথা এটা একটা ভুয়া হিসাব, আমি বলি আর কি। হ্যাঁ স্যার, যে এই হিসাবটা আসলে কিন্তু একটা প্রতিষ্ঠান এইভাবে হিসাব রাখতে পারে না। একটা প্রতিষ্ঠানের হিসাব সঠিকভাবে লিপিবদ্ধ করতে গেলে অবশ্যই তাকে দুতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করতে হবে। কিন্তু কখন একতরফা দাখিলা পদ্ধতি ব্যবহার করা যায়? যখন প্রতিষ্ঠানের আকারটা ছোট, অর্থাৎ প্রতিষ্ঠানটা এক মালিকানা ব্যবসায়ের মুদির দোকান, অথবা যে প্রতিষ্ঠানের লেনদেনটা তুলনামূলক কম হয়ে থাকে, সেই প্রতিষ্ঠানগুলো, মনে করো একটা প্রতিষ্ঠান এক মাসে একটা মুদির দোকান বেচা বিক্রি হয়ই তার 30,000 টাকা, সেখান থেকে লাভ না হয় তার ধরলাম 5,000 টাকা বা 10,000 টাকা তার লাভ হইলো সাপোজ, সেখান থেকে কি একবার ম্যানেজার রাখবে, একটা ম্যানেজার রেখে তাকে আবার 10,000 টাকা দিয়ে দিবে, তাহলে সে খাবে কি? তারা তো সে খাইতে পারবে না। তো বলা হচ্ছে যে এইভাবে কিছু মানুষ আছে যারা ছোট ছোট ব্যবসা করে, তারা একতরফার হিসাব রাখে। একতরফা মানে এটা একটা অসম্পূর্ণ অবৈজ্ঞানিক, একতরফা, শূন্যতরফা, দুতরফা সবকিছুর মিশ্র পদ্ধতি। অর্থাৎ একটা দেখো দোকানদার, তোমাদের আশেপাশে বাসার আশেপাশে যদি মুদি দোকানদার থাকে, খেয়াল করে দেখতে পারো সেই দোকানদাররা কিভাবে হিসাব রাখে। ওই যাকে বাকিতে পণ্য বিক্রি করে তার নামটা লিখে রাখে, তারিখ দিয়ে দিয়ে যত টাকা বাকি নেয় সব লিখে রাখে, এরকম করে। তো এখানে কনসেপ্টটা খেয়াল করতে হবে যে একতরফা দাখিলা পদ্ধতিতে তারা কিভাবে তাদের মুনাফা নির্ধারণ করে। খেয়াল করো বিষয়টা, সেটা হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতি চিন্তা করে যে স্যার আমরা অত হিসাব রাখতে পারবো না, আমরা অত হিসাব রাখবো না, আমাদের টোটাল সম্পদ দায় মালিকানা সত্ত্ব আমাদের বক্সের মধ্যে কত টাকা আছে। খেয়াল করলাম, আমরা দেখতেছি আমাদের বক্সের মধ্যে টোটাল মনে করো 50,000 টাকা নিয়ে আমরা ব্যবসাটা শুরু করলাম। এখন বছর শেষে বা মাসের শেষে আমাদের বক্সে কত টাকা রয়েছে স্যার, এটা খেয়াল করব। আমাদের প্রতিষ্ঠানে কত টাকা রয়েছে আমরা খেয়াল করলাম, সবকিছু গুনে দেখলাম, আমাদের সম্পদ যা আছে সব দেখলাম, এখন আছে 60,000 টাকার। তাহলে কিন্তু ইজিলি বলতে পারতেছি যে আমার মুনাফা হয়েছে 10,000 টাকা। যদি কোনো কারণে আমি যা নিয়ে ব্যবসা শুরু করেছি আমার বছরের শেষে যদি সেটা কমে যায়, তাহলে আমি বুঝবো
হয় এই টাকাটা আমি উত্তোলন করে নিয়ে চলে গেছি, না হয় আমার প্রতিষ্ঠানে লস হয়েছে। ঠিক আছে স্যার, আমার প্রতিষ্ঠানের কি হয়েছে, লস হয়েছে। স্বাভাবিকভাবে আমরা ধরে নিই যে আমার এই টাকাটা যেহেতু কমে গেছে, তার মানে আমার প্রতিষ্ঠানে লস হয়েছে। এভাবে তারা অ্যাকচুয়ালি হিসাবটা করে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি গত 25 বছরের কোশ্চেন দেখি, তাহলে একই স্টাইলের ম্যাথ বারবার আসছে, একই স্টাইলের ম্যাথ, একই সিস্টেম। সেটা হচ্ছে স্যার, এবার খাতা লিখতে পারো, সে স্টাইলটা হচ্ছে যে অবশ্যই একতরফা দাখিলা পদ্ধতি। ব্যবসা শুরু করার সময় যে টাকাগুলো বা যে সম্পদ নিয়ে ব্যবসা শুরু করবে তাকে আমরা বলি প্রারম্ভিক মূলধন, প্রারম্ভিক মালিকানা সত্ত্ব বা প্রারম্ভিক মূলধন নিয়ে সে ব্যবসা শুরু করলো। প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয় হচ্ছে অতিরিক্ত মূলধন। আর স্যার বছর শেষে তার যে মূলধন রয়েছে সেটাকে আমরা বলি স্যার সমাপনী মূলধন। বছর শেষে তার যে মূলধন রয়েছে সেটাকে আমরা বলি সমাপনী মূলধন। সমাপনী মূলধনের সাথে যে জিনিসটা যোগ হয় সেটা হচ্ছে স্যার উত্তোলন। অর্থাৎ একদিকে প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, একদিকে সমাপনী মূলধন, উত্তোলন। এই পাশে প্রারম্ভিক মূলধনের সাথে আমাদের যোগ হয় হচ্ছে স্যার নিট মুনাফা। প্রারম্ভিক মূলধনের সাথে যোগ হয় নিট মুনাফা। এদিকে সমাপনী মূলধনের সাথে যোগ হয় যদি প্রতিষ্ঠানের নিট ক্ষতি হয়, যদি প্রতিষ্ঠানের নিট ক্ষতি হয় তাহলে মূলত আমরা এই পাশে পাবো। এবং দুইটা অবশ্যই, দুই দিক কি হবে, দুই দিক অবশ্যই ইকুয়াল হবে। একতরফা দাখিলা পদ্ধতিতে এই দুইটা দিক অবশ্যই ইকুয়াল হবে স্যার, দুইটা দিক অবশ্যই ইকুয়াল হবে। এদিকে যোগ করলে যা পাবো এদিকে যোগ করলে সেম টাকাই আসবে। অর্থাৎ এখানে আমরা ম্যাথটা করবো কিভাবে, প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, নিট মুনাফা। খেয়াল করে দেখো সবগুলোই তোমরা পরিচিত টার্ম, নতুন কিচ্ছু লিখি নাই। প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, নিট মুনাফা, সমাপনী মূলধন, উত্তোলন, নিট ক্ষতি যদি হয়। স্যার বুঝতে পারছি কি, বিষয়টা কি বুঝতে পারছি? ম্যাথ আমি করে দেখাচ্ছি, একটু আমাকে রেসপন্স করেন তো, বুঝতে পারছি কিনা জিনিস। ঠিক আছে স্যার, আমরা একটা ম্যাথ দেখলেই বুঝতে পারবো এবং সেই ম্যাথগুলো আমরা পরীক্ষার হলে কিভাবে করব সেই সম্পর্কিত বিষয়টা আমি এখনই বলে দিচ্ছি। একটু ম্যাথটা খেয়াল করি। এক নাম্বারটা সেটা হচ্ছে স্যার, একজন ব্যবসায়ী অসম্পূর্ণ হিসাব রাখে। বছরের শুরুতে তার মূলধন ছিল 56,000 টাকা। বছরের শুরুতে তার মূলধন হচ্ছে 56,000 টাকা। বছর শেষে তার মূলধন হিসাবে যে দাঁড়ায়, আমি তো আনমিউট করে দিচ্ছি, তার মিউট করে দিচ্ছি, তারপর আনমিউট হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, তো প্রশ্ন যখনই দেখবো একতরফা দাখিলের পদ্ধতির প্রশ্ন, সাথে সাথে একটা মাথায় মনে রাখবো যে টি ছকের মতো একটা চিন্তা করব, টি আঁকবো প্রশ্নের মধ্যে। তার প্রারম্ভিক মূলধন ছিল হচ্ছে 56,000 টাকা। বলা হচ্ছে 2005 সনের শেষে তার মূলধন হিসাবে জের দ্বারা 1,20,000 টাকা। তাহলে 56,000 হচ্ছে প্রারম্ভিক মূলধন, বছর শেষে তার হচ্ছে সমাপনী মূলধন হচ্ছে 1,20,000 টাকা। ওই বছরে ব্যবসায়ী 30,000 টাকার যন্ত্র সরবরাহ করে, তার মানে 30,000 টাকা হচ্ছে স্যার অতিরিক্ত মূলধন দিলাম এই পাশে। এবং 14,000 টাকা মূল্যের দ্রব্য নিজের ব্যবহারের জন্য উত্তোলন করে। তাহলে স্যার কোন দিকে আসবে, এই দিকে উত্তোলন, উত্তোলনটা আছে ডান দিকে নিলাম। এখন বলছে 2005 সালে লাভ বা ক্ষতি হয়েছে কত টাকা। স্যার লাভ বা ক্ষতি, যদি লাভ হয় তাহলে এখানে আসবে, যদি ক্ষতি হয় তাহলে এখানে আসবে। একটু খেয়াল করে দেখি, আমরা যদি টাকাগুলো যোগ করি, যে আমার টাকা আসছে কত টাকা টোটাল, এখানে 1,34,000। আর এখানে আমরা টোটাল টাকা পাইছি কত হাজার, 86,000। স্যার একটু খেয়াল করে দেখা যায় না যে আসলে বক্সটা পড়ছে কোথায়, বক্সটা কিন্তু এখানেই পড়ছে, এই জায়গাটায় কম। কোন দিকে কম স্যার, এখানে বাম দিকে আমার কম টাকা রয়েছে। তাহলে 1,34,000 থেকে 1,34,000 থেকে যদি আমি 86,000 বাদ দেই, 614 মিল করতে 8, হাতে আমার 1 9 আছে, 13 মিল করতে 4, তার মানে আমার এইখানে স্যার 48,000 টাকা কম রয়েছে। তাহলে ইকুয়াল হবে দুই দিক 1,34,000। অর্থাৎ স্যার এই যে 86,000, এখানে যদি 48,000 টাকা আমরা এখন লিখতে পারি, তাহলে ইজিলি বলা যাচ্ছে যে দুই দিকে 1,34,000 টাকা হয়েছে। যেহেতু আমার ডান দিকে এখানে বামে যেহেতু কম আছে, তার মানে নিট মুনাফা হয়েছে। বুঝতে পারছি কিনা আমাকে একটু জানান। কোয়েশ্চেন কি করবে আমাকে, আর কি হয়তো বা নিট মুনাফা অথবা নিট ক্ষতি নির্ণয় করতে বলবে।
ঠিক আছে স্যার, তাহলে আমরা এই পয়েন্টটা বুঝতে পেরেছি কিনা সেটা আমরা সবাই ক্লিয়ার। এখন যদি কোনো কঠিন প্রশ্ন আসে, কঠিন ধরনের যদি কোনো কোশ্চেন আসে, তাহলে মোটামুটি কিছু ধরনের কঠিন কোশ্চেন রয়েছে, তার মধ্যে একটা কঠিন কোশ্চেন একটু আপনাদেরকে দেখাই দিতে চাই। সেটা হচ্ছে 10 নম্বর কোশ্চেনটা, এরকম টাইপের কঠিন কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, তার এই ধরনের কঠিন কোশ্চেন আসলেও ঘাবড়ায় যাওয়া যাবে না বা ভয় পাওয়া যাবে না। সেটা হচ্ছে স্যার কনফিডেন্ট থাকতে হবে যে এখানে মান বসালে অ্যান্সার রাইট হবেই। এখন তবে যদি কঠিন কোশ্চেন বলে তাহলে বলতে পারে যে প্রারম্ভিক মূলধন কত টাকা, সমাপনী মূলধন কত টাকা। স্যার খেয়াল করো, আমরা প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন আমি একবার বলবো, দেখবা সারা জীবন মনে আছে বা আগে থেকেই পারো। সেটা হচ্ছে স্যার প্রারম্ভিক মূলধনের সূত্র কি? প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে, কেউ পারবা বলতে? প্রারম্ভিক সম্পদ বা প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। ভেরি গুড, প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। খুব কঠিন তাই না স্যার? প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায় খুব কঠিন। আচ্ছা, তাহলে এবার একদম খুব কঠিনটা বলতেছি, সেটা হচ্ছে সমাপনী মূলধন। সমাপনী মূলধনের সূত্রটা খুব কঠিন তাই না? আসলে কঠিন। এটা হচ্ছে স্যার সমাপনী সম্পদ মাইনাস সমাপনী দায়। তার মানে স্যার আমার যদি কোশ্চেনে কখনো প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনটা দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায় বাদ দিব, সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিব। অর্থাৎ জানুয়ারি মাসেরটা হচ্ছে প্রারম্ভিক, ডিসেম্বরেরটা হচ্ছে সমাপনী। এটা প্লাস মাইনাস করলে আমরা টাকাটা পেয়ে যাব। স্যার তাহলে 10 নম্বর কোশ্চেনটা একটু সলভ করার চেষ্টা করি। সেটা লেখা আছে, একটি ব্যবসা প্রতিষ্ঠানের বিগিনিং অফ দ্য ইয়ার অ্যাসেট হচ্ছে 1,50,000, লায়াবিলিটিস হচ্ছে 60। তাহলে আমরা ম্যাথ তো করবো হচ্ছে এভাবে, প্রারম্ভিক মূলধন লিখবো এখানে, সমাপনী মূলধন লিখবো এখানে। তাহলে প্রারম্ভিক মূলধন 1,50,000 মাইনাস হচ্ছে 60,000, অর্থাৎ প্রারম্ভিক মূলধন হচ্ছে 90,000। প্রারম্ভিক মূলধন পেয়ে গেছি 90,000। তারপর সমাপনী মূলধন 2,40,000 হচ্ছে সম্পদ, আর সমাপনী দায় হচ্ছে 92,000। তার মানে 2,40,000 মাইনাস 92,000। তাহলে 2 আছে 10 মিল করতে 8, 10 14 মিল করতে 4, তার মানে হচ্ছে স্যার 1,48,000 টাকা হচ্ছে আমাদের সমাপনী দায়। স্যার বুঝতে পারলাম কিনা একটু জানান তো আমাকে। এই যে সমাপনী সম্পদ এবং সমাপনী দায়টা 10 নাম্বার ম্যাথে। বুঝছি ভাইয়া। আচ্ছা স্যার ঠিক আছে, তাহলে আমরা সমাপনী সম্পদ থেকে সমাপনী দায় বাদ দিলাম, সমাপনী মূলধন আসলো। প্রারম্ভিক সম্পত্তি থেকে প্রারম্ভিক দায় বাদ দিলাম, প্রারম্ভিক মূলধন আসলো। এইটুকের কাজ শেষ। তো কম্বল এখানে রেখে গেছে যে, স্যার তো মোকে এখানে। আচ্ছা, তারপর এখন হচ্ছে এখানে পয়েন্টটা রয়েছে, সেটা হচ্ছে নিম্নোক্ত তথ্য অনুযায়ী স্যার এই জায়গাটাতে এসে আপনাদের ভুল হয় আর কি। আয় বা ক্ষতি নিরূপণ করতে হবে। ব্যবসার মালিক ওই বছরে কোনো অতিরিক্ত বিনিয়োগ করে নাই, কিন্তু মাসিক 3,500 টাকা উত্তোলন করেছে। এই জায়গাটাতে ভুল করতেছে স্টুডেন্ট। উত্তোলনটা তারা এখানে বসাচ্ছে 3,500, তাহলে তো স্যার ভুল হয়ে গেল গোড়ার ডিম। তাহলে তো স্যার 3,500 দিলে হইলো, মাসিক বলেছে, অর্থাৎ 3,500 কে গুণ করতে হবে 12 দিয়ে। 3,500 গুণ 12, তার মানে এখানে আসছে স্যার আমাদের 42,000 টাকা। 3,500 গুণ 12, অর্থাৎ উত্তোলন করছে সে স্যার 42,000 টাকা। এখানে বসাই দিলাম আমরা উত্তোলনের টাকাটা। স্যার উত্তোলনের টাকাটা আমরা এপাশে বসিয়ে দিলাম। তাহলে এখন দেখি আমরা একটু যোগ করে দেখি, 48 আর 42, অর্থাৎ এখানে দাঁড়াচ্ছে হচ্ছে 1,90,000 টাকা। স্যার এপাশেও তো সবসময় ইকুয়ালি হবে তাই না স্যার? 1,90,000 টাকা। তার এই জায়গাটা গ্যাপ পড়ে গেছে। তাহলে এই জায়গাটা গ্যাপ করা মানে কি স্যার? লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ করা মানে লাভ হয়েছে। এখানে দেখো স্যার 1,90,000 যদি হয় তাহলে আমার এখানে কম কত? 1 লক্ষ। আমরা এইভাবে যদি আমি চিন্তা করতে পারি, আর যোগ বিয়োগটা বাসায় প্র্যাকটিস করতে হবে স্যার। বাসায় প্র্যাকটিস করে কিভাবে দ্রুত করা যায়, কিভাবে 1,48,000 আর 42,000 যোগ করলাম 190, লাস্টে 3টে শূন্য লিখবো না, তাহলে 190 হবে। আর এখানে আছে শুধু 90, তাহলে শুধু 90 বাদ দিলাম, তার মানে হচ্ছে 1 লক্ষ। যেভাবে পারা যায় সহজে সেভাবে স্যার করতে হবে, যেভাবে সহজে করতে পারি সেই মেথডে আগাইতে হবে। বুঝতে পারছি কিনা একটু রেসপন্স করেন যারা আসি ক্লাসে সবাই। ঠিক আছে, তো একতরফা দাখিলা পদ্ধতির আর যে বাকি ম্যাথ গুলো রয়েছে, আমি দুটো ম্যাথ করে দেখাইলাম। একদম 95% ম্যাথই একদম হুবহু সেম এভাবেই আসছে। 95% বললাম, 2-1% কঠিন থাকতে পারে, এটা তোমরা প্র্যাকটিস করলে বুঝবা। সব তো প্র্যাকটিস করায় দেখা দেওয়া যাবে না। আচ্ছা স্যার,
এখানে এর পরবর্তী টপিক রয়েছে আমাদের, যেটা আমি লাস্ট টপিকটা, এটা আবার একটু মজার আছে, একটা পয়েন্ট আছে, লাফালাফি করে আমরা এই পয়েন্টটা শিখবো সবাই, লাফালাফি করে। এটা হচ্ছে লিফো 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 ফিফো, অর্থাৎ মজুদ পণ্যের হিসাব রক্ষণ। একটা চ্যাপ্টারের নাম ছিল মজুদ পণ্যের হিসাব রক্ষণ, একটা চ্যাপ্টার ছিল স্যার। মজুদ পণ্যের হিসাব রক্ষণ যে অধ্যায়টা, হায় হায় এমন জায়গায় লিখছি যে বোর্ডে দেখাই যায়, দেখা যায় না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, অবস্থা কি জানে বললাম, মজুদ পণ্যের হিসাব রক্ষণ, মজুদ পণ্যের হিসাব রক্ষণ। স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত 2টা কোশ্চেন আসছে, মাত্র 2টা কোশ্চেন আসছে, এবং একটু দুঃখের বিষয় হচ্ছে 2টা কোশ্চেনই 2 ধরনের, 2টা কোশ্চেন 2 ধরনের আসছে। এখন এই 2টা কোশ্চেন 2 ধরনের কোশ্চেন বুঝাইতে গেলে আপনাদেরকে একটু খাতায় কিছু জিনিস লিখে রাখতে হবে, বুঝছি। আমি একটু আরো নিচে লিখি, এটাই মনে হয় আমি 3 বার লিখলাম। আচ্ছা হোক, লিখছি, সমস্যা নাই। এখন স্যার মজুদ পণ্যের হিসাব রক্ষণ যখন আমরা কাজ করব, তখন খেয়াল রাখতে হবে যে লিফো এবং ফিফো এই 2টা পয়েন্ট থেকে আমাদের প্রশ্নগুলো এসে থাকে সাধারণত, কারণ এই 2টা পদ্ধতি নিয়েই যত ঝামেলা। এখন আমরা যদি পণ্যের দাম বাড়তে থাকে, স্যার পণ্যের দাম বাড়তে থাকে, যদি পণ্যের দাম বৃদ্ধি পায় বা পণ্যের দাম বাড়লে সেটাকে বলা হয় মুদ্রাস্ফীতি, মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন। এটা হচ্ছে এই 2 বছর আগে যে প্রশ্নটা আসছে, অর্থাৎ গত বছরের আগের বারই মনে হয় এই প্রশ্নটা এসেছিল যে পণ্যের দাম বাড়লে মজুদ পণ্য হিসাব রাখার কোন পদ্ধতি ভালো। পণ্যের দাম বাড়লে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, বা মনে রাখবা সহজে মনে রাখার জন্য যে লাফাইলে, এই কথাটা মনে রাখবা, লাফাইলে লিফো ভালো, লিফো ভালো, লাফাইলে লিফো ভালো। অফিস থেকে ফোন আসছে, কি একটা অবস্থা, এখন ফোন ধরাও যাবে না। আচ্ছা, পণ্যের দাম বাড়লে বা মুদ্রাস্ফীতি হলে বা ইনফ্লেশন হলে বা লাফাইলে লিফো ভালো, এটা মনে রাখতে হবে স্যার, লাফাইলে লিফো ভালো, অর্থাৎ পণ্যের দাম বাড়লে আমার প্রতিষ্ঠানে লিফো ভালো। আর এইটা আরেকটা শিখে রাখতে হবে আমাদেরকে, পণ্যের দাম কমলে, পণ্যের দাম কমলে বা মূল্য হ্রাস বা মূল্য সংকোচন, মূল্য হ্রাস হলে বা ডিফ্লেশন হলে বা না লাফাইলে, এটা মনে রাখার জন্য স্যার, না লাফাইলে, না লাফাইলে ফিফো ভালো। স্যার এখন একটু আমার সাথে সাথে মনে মনে পড়েন যারা ক্লাসে আসি, যে লাফাইলে লিফো ভালো, না লাফাইলে ফিফো ভালো, অর্থাৎ দাম বাড়লে লিফো ভালো, দাম কমলে ফিফো ভালো, দাম বাড়লে লিফো ভালো, দাম কমলে ফিফো ভালো। এই একটা প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে লিফো ফিফোর মধ্যে কোনটি ব্যবহার করা ভালো। এটা হচ্ছে পরিস্থিতি 2টা, পরিস্থিতি 2টা, একটা পরিস্থিতি হচ্ছে পণ্যের দাম বাড়া পরিস্থিতি, আর একটা পরিস্থিতি হচ্ছে পণ্যের দাম কমা পরিস্থিতি। অর্থাৎ পণ্যের দাম বাড়লে ওই লিফো পদ্ধতি ব্যবহার করলে আমাদের জন্য ভালো হবে, আর পণ্যের দাম কমতে থাকলে ফিফো পদ্ধতি ব্যবহার করলে আমাদের জন্য ভালো হবে। সাধারণত কিন্তু আমাদের দেশে দাম তো আর কমে না কোনো জিনিসের, আমাদের মূলত ইনফ্লেশনই হয় সবসময়, পণ্যের দামগুলো বাড়তেই থাকে। আচ্ছা স্যার, এখন এই সংক্রান্ত আরেকটা প্রশ্ন আসছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরেকটা যে এমসিকিউ আসছে, সেটা হচ্ছে স্যার যে এটা কেন ভালো, এটা তোমাদের মনের মধ্যেও জিজ্ঞেস করা চলে আসে কোশ্চেনটা, যে কেন আসলে দাম বাড়লে লিফো ভালো, কেন দাম কমলে ফিফো ভালো। এটা স্যার কোশ্চেন আসতেই পারে মনের মধ্যে, তো তাদেরকে এটা লেখা হয়েছে কিনা একটু জানান আমাকে। জি স্যার, আচ্ছা ঠিক আছে, যেহেতু তোমার অধিকাংশ 8-10 জনের, আমি ধরে নিচ্ছি বাকিরাও যারা ক্লাসে রেসপন্স করতেছো তারা লিখে ফেলেছো অলরেডি। স্যার শুধু এটা অনলাইন ক্লাস না, যদি ক্লাসটা অফলাইনেও হতো, ক্লাসে কিন্তু আলটিমেটলি 50 জন থাকলে ওই 4-5 জনই রেসপন্স করতো, বা 4-5 জনই পড়াশোনা মানে একটু গায়ে লাগায় করতো। এন্ড বিলিভ মি, ওই 4-5 জনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিট নিয়ে বসে থাকবে, ঠিক আছে। তার মানে এই না যে যারা কথা বলতেছো না একদমই চান্স হবে না, ঠিক আছে স্যার। আর আমি ক্লাসে কম কথা বলতাম, তাদেরও সুযোগ আছে, ঠিক আছে স্যার। তো আমরা অবশ্যই পড়াশোনাটাকে ফোকাস করবো ইনশাল্লাহ। আচ্ছা তাহলে যদি কোশ্চেন আসে যে দাম বাড়লে লিফো ভালো,
দাম করলে ফিফো ভালো, দাম কমলে ফিফো ভালো, কেন ভালো? যদি এই কোশ্চেন আসে তাহলে এখন খাতায় লিখে রাখবো যে স্যার দাম বাড়লে আমাদের পদ্ধতি তো দুইটা, একটা লিফো পদ্ধতি, একটা হচ্ছে ফিফো পদ্ধতি। তাহলে আমরা এভাবে লিখবো, আমি যেভাবে লিখতেছি এভাবে লিখবো, দাম বাড়লে লিফো ভালো, আমাদের জন্য ভালো, প্রতিষ্ঠানের জন্য ভালো। আর একটা পদ্ধতি কি আছে? আর একটা হচ্ছে ফিফো পদ্ধতি আছে। আচ্ছা থাক, তাহলে পণ্যের দাম বাড়তেছে, এই পরিস্থিতিতে লিফো ভালো। কেন ভালো? কারণ লিফো পদ্ধতি ব্যয়কে বেশি দেখায়। এটা ম্যাথমেটিক্যালি প্রুভড যে লিফো পদ্ধতি, পণ্যের দাম বাড়লে লিফো পদ্ধতি সবচেয়ে ব্যয়কে বেশি দেখায় এবং মজুদ পণ্য কম দেখায়, মজুদ কম দেখায়। এই কথাটা লিখে রাখবা স্যার, এই কথাটা মুখস্থর মতো রাখতে হবে যে লাফাইলে লিফো ভালো। কেন ভালো? কারণ লিফো ব্যয় বেশি দেখায়, মজুদ কম দেখায়। স্যার ব্যয় বেশি দেখাইলে আমাদের জন্য কেন ভালো? কারণ ব্যয় বেশি মানে মুনাফা কম, মুনাফা কম মানে সরকারকে ট্যাক্সও দিতে হবে কম। এভাবে চিন্তা করতে হবে স্যার বিষয়টা, যে ব্যয় বেশি মানে মুনাফা কম, মুনাফা কম মানে ট্যাক্স কম। তার মানে আমাদের এটাই তো ভালো হচ্ছে স্যার, লিফো ভালো। দাম বাড়লে বা লাফাইলে লিফো ভালো, কেন ভালো? ব্যয় বেশি, মজুদ কম। তাহলে দাম বাড়লে যদি কেউ ফিফো পদ্ধতি ব্যবহার করে তাহলে তার উল্টা কাজ হয়ে যাবে, তার ব্যয়টা কম দেখাবে এবং মজুদটা বেশি দেখাবে। দাম বাড়লে লিফো এবং ফিফোর কি পরিস্থিতি দাঁড়াচ্ছে এটা আমরা লিখে রাখবো। এবং তার সাথে সাথে আরেকটা পরিস্থিতি লিখে রাখি, দাম কমলে, কারণ যেহেতু দাম বাড়লেরটা পরীক্ষায় আসছে, দাম বাড়লেরটা পরীক্ষায় এসেছে, দাম কমলেরটা আমরা জেনে রাখি স্যার, লাগতে পারে, আমাদের প্রয়োজন হতে পারে। তাহলে দাম কমলে আমরা মনে আছে আমাদের, দাম কমলে কি হবে স্যার? দাম কমলে বা না লাফাইলে ফিফো ভালো, না লাফাইলে ফিফো ভালো, না লাফাইলে ফিফো ভালো। স্যার লাফাইলে লিফো ভালো, না লাফাইলে, স্যার লাফাইলে লিফো ভালো, না লাফাইলে ফিফো ভালো। আর একটা কোন পদ্ধতি থাকলো? আর একটা থাকলো হচ্ছে লিফো। হ্যাঁ ভাই, যখন আমরা হচ্ছে দাম কমলে ফিফো ভালো, তখন কিভাবে কাজ হবে? ফিফোতে কি হয় স্যার? ফিফোতে ব্যয়কে বেশি দেখাবে, এটা ম্যাথমেটিক্যালি প্রুভড স্যার, টেনশন করার কিছু নাই। ব্যয়কে বেশি দেখাবে, মজুদকে কম দেখাবে। আর তখন লিফো করবে কি? লিফো করবে হচ্ছে ব্যয়কে কম দেখাবে আর মজুদকে বেশি দেখাবে। তাহলে আমরা কোনটা ব্যবহার করব? আমার তো যেটা ব্যয়কে বেশি দেখায়, মজুদকে কম দেখায়, আমরা তো সেটাই ব্যবহার করব। এখন আমার প্রশ্নে কি আসছে এটা দেখতে হবে, যে দাম কমার পরিস্থিতি নাকি দাম বাড়ার পরিস্থিতি, দাম কমার পরিস্থিতি নাকি দাম বাড়ার পরিস্থিতি। স্যার এই যে আপনাদের সামনে বোর্ড দিয়ে রাখলাম, এখন মাথা খাটান, মাথা খাটায় আমাকে এই যে একটা প্রশ্ন আসছে আর এই যে এখানে ম্যাথমেটিক্যাল যে ইয়াটা দেওয়া রয়েছে এটা আমরা দেখবো অবশ্যই সবাই। তার সাথে সাথে এখানে যে প্রশ্নটা রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে একটা প্রশ্ন আসছে আর একটা প্রশ্ন আসে নাই, ওটা মনে হয় এখানে ইনক্লুড করে নাই, কিন্তু কোশ্চেনে করা আছে। ভাইয়া উপরে লিখলেন ফিফোতে ব্যয় কম মজুদ বেশি, আর নিচে লিখলেন ব্যয় বেশি মজুদ কম। এই যে ফিফোতে, হ্যাঁ এটা এরকম কেন? এটা হচ্ছে পরিস্থিতিটা বুঝতে হবে, পরিস্থিতিটা। এটা পরিস্থিতি কোন পরিস্থিতি? একটা হচ্ছে দাম বাড়ার পরিস্থিতি, আর এটা কোন পরিস্থিতি? দাম কমার পরিস্থিতি। বুঝছি। তাহলে আপনাদেরকে আমি এই কোশ্চেনটা সলভ করাই দিই। এখন 1 নাম্বার কোশ্চেনটা দেখেন একটু সবাই। 1 নাম্বার কোশ্চেনটা দেখেন, একটি পণ্য आंसर तो बी হবে, ফিফো। আচ্ছা দেখো, পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের একটি হিসাবকালের একের বেশিবার ক্রয় করার সাপেক্ষে এত কিছু খেয়াল করার দরকার নেই। এই যে স্যার, দাম বৃদ্ধি পরিস্থিতিতে, দাম বৃদ্ধি পরিস্থিতিতে পণ্য মূল্যায়নের কোন পদ্ধতি মজুদ পণ্য বেশি দেখাবে? মজুদ পণ্য বেশি দেখাবে স্যার। তাহলে দাম মজুদ পণ্য বলেছে তো বেশি, তাহলে এটা ফিফো হবে। ফিফো হবে। ভেরি গুড, অ্যানসার হবে স্যার ফিফো। স্যার এইখানে খেয়াল করে দেখেন, মজুদ পণ্য কি দেখাবে স্যার? মজুদ পণ্য বেশি দেখাবে, মজুদ পণ্য বেশি দেখাবে, সেটা দাম বৃদ্ধি পরিস্থিতিতে। দাম বৃদ্ধি পরিস্থিতিতে মজুদ পণ্য বেশি দেখাবে কে? এখানে স্যার ফিফো। স্যার জিনিসটা হচ্ছে কিভাবে শর্টকাটে মনে রাখা যায়, লাফাইলে লিফো ভালো, মানে দাম বৃদ্ধি পরিস্থিতিতে কে ভালো? লিফো ভালো। লিফো কেন ভালো? ব্যয় বেশি মজুদ কম, কিন্তু কোশ্চেন হচ্ছে মজুদ বেশি চাইছে, তার মানে ফিফো, তার মানে ফিফো। আমার কথাটা বুঝতে পারছি? আমি যদি এভাবে না বুঝাইতাম তোমরা এমনিও এই কোশ্চেনটা অ্যান্সার করতে পারতা না,
ওই সারাদিন ঘুরাই ফেরা চিন্তাই করতেছে কেন হইলো এটা। এখন বুঝতে পারছি কি আমি কি জিনিসটা সহজে বুঝতে পারছি স্যার? জি ভাই। জি ভাইয়া বুঝছি। আচ্ছা ভাই আমার ঠিক নেট আছে। চলে গেছিল, এইখানে আরেকবার বলেন ভালো হইতো। আচ্ছা আচ্ছা আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে স্যার আমাদের পণ্যের দাম বাড়া পরিস্থিতি হইতে পারে, মানে এখানে লেখা থাকবে প্রশ্নে দাম বৃদ্ধি পরিস্থিতি নাকি দাম কমের পরিস্থিতি। ঠিক আছে স্যার, দাম বাড়লে বা লাফাইলে লিফো ভালো। লিফো কেন ভালো? লিফো ব্যয় কম দেখায়, মজুদ কম দেখায়। তার মানে ওই মুহূর্তে দাম বাড়লে ফিফো পদ্ধতি ব্যয়কে কম দেখায় আর মজুদকে বেশি দেখায়, উল্টা কাজটা করে আর কি। তো আমার প্রশ্নে যখন বলছে যে দাম বৃদ্ধি পরিস্থিতিতে কোন পদ্ধতিটা মজুদ পণ্য বেশি দেখাবে, মাথায় আসবে দাম বাড়লে মানে লাফাইলে লিফো ভালো। লিফো হচ্ছে কেন ভালো? কারণ ব্যয় কম দেখায় আর মজুদ বেশি দেখায়। ব্যয় বেশি দেখায়, মজুদ কম দেখায়, ব্যয় বেশি মজুদ কম দেখায়। তাহলে আমার অবশ্যই কি হবে, ফিফোটা ব্যয় কম দেখাবে, মজুদ বেশি দেখাবে। মানে একটু মনে মনে চিন্তা করবো, নিজে নিজে চিন্তা করে অ্যানালাইসিস করে, বাসায় অবশ্যই খাতায় যেটা লিখেছো এটা নিয়ে অ্যানালাইসিস করবা যে কিভাবে মনে রাখা যায়। আমার মেথড না, নিজের মতো করে সাজাবা যে কিভাবে মনে রাখতে পারি, সেভাবে চিন্তা করে মনে রাখবো। স্যার এখন ক্লিয়ার কিনা বিষয়টা স্যার পুরোটাই? তাহলে বলেন স্যার লাফাই কোনটা ভালো, দাম বাড়লে কোনটা? জি ভাই এখন ক্লিয়ার। দাম বাড়লে কোন পদ্ধতি ভালো? ফিফো। দাম বাড়লে লিফো পদ্ধতি ভালো। লিফো ভালো। আর দাম কমলে ফিফো পদ্ধতি ভালো। এই হচ্ছিল স্যার আমাদের আজকের মূলত আলোচ্য বিষয়গুলো ছিল। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, অনেকক্ষণ ধরে আপনারা ক্লাস করছেন। আচ্ছা ভাইয়া, দাম কমলে ফিফোটা কেন ভালো? মানে ফিফো পদ্ধতিতে তখন ব্যয়টা বেশি দেখায়, কারণ তখন ফিফো পদ্ধতিতে ব্যয়টা বেশি দেখায়। ঠিক আছে স্যার? আমাদের কি উদ্দেশ্য কর কম দেওয়া নাকি? আমাদের উদ্দেশ্য কম দেওয়া মানে আমরা চাই, আসলে আমরা তো দেশটা হচ্ছে এরকমই, সোজা কথা চোরের দেশ, আমরা সব জায়গায় চুরি করারই চেষ্টা করি। একটা মানে প্ল্যান থাকে, স্মার্ট প্ল্যান। এত অ্যাকাউন্টিং এর বড় বড় ডিগ্রি আছে, এই সবগুলো কেন শেখা হচ্ছে? এই সব কিছু শেখা হচ্ছে ট্যাক্স ইভেশন করা, মানে ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স ইভেশন। সরকার কি এসব বোঝে না? আমরা যে এই ট্রিক্স ইউজ করি। হ্যাঁ সরকার এসব বুঝে, কিন্তু সরকার ধরেই নিছে তারা এগুলো কমায় টমায় যা দেয় তাই অনেক। ভাই এই জন্য মানে আমাদের টাকা ভার্সিটিতে সিট কম। এই জন্য ঢাকা ভার্সিটিতে সিট কম না, প্রতিশোধ নেয় আমাদের থেকে। সরকার বুঝতে পারে এবং সরকার খুবই চেষ্টা করতেছে বিভিন্ন ধরনের নতুন নতুন অত্যাধুনিক মানে হচ্ছে গিয়ে ট্যাক্স কালেকশন করার জন্য তারা অনেক চেষ্টা চালাচ্ছে আসলে স্যার। তো এক সময় হবে, এক সময় হচ্ছে, এমনিতে আমাদের দেশ তো আর আহামরি উন্নত দেশ না, আমাদের উন্নয়নশীল দেশ, সবাই তো আর ধনী না যে সবাই গিয়ে ইনকাম ট্যাক্স দিয়ে আসবে। এজন্যই মূলত ভ্যাটের প্রচলনটা বেশি। আমরা মূলত ভ্যাটের মাধ্যমে আর কি সরকার মূলত হচ্ছে কি করে থাকে স্যার, তাদের আয়করটা নিয়ে থাকে অ্যাকচুয়ালি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ভাইয়া কালকে লেকচার 5 এর উপর আপনার ক্লাস আছে? আমার ক্লাস? হ্যাঁ লেকচার ক্লাস আছে মনে হয় এমসি 6 8 ব্যাচে, এরকম 8 ব্যাচে 12টার দিকে, 12টা বা 2টা এরকম হবে। ভাইয়া স্যার রাইটিং এর কোনো ক্লাস হবে না? একটু বইলা দেন। আমার রিটেনের কোনো ক্লাস হবে না? রিটেনের ক্লাস তোমাদের 10 তারিখ থেকে হবে, অভিভাবক বলে দিয়েছে। আচ্ছা স্যার ঠিক আছে, ওই তো বলে দিয়েছে যেহেতু সে জানে অলরেডি। এন্ড তারপরেও তোমাদের যে কোনো কোশ্চেন জিজ্ঞেস করতে হলে অবশ্যই অফিসে ফোন দিবা, কোনো সমস্যা নেই। অফিস তো তোমাদের জন্যই স্যার, তাই না? তোমাদের কোশ্চেনের অ্যানসার দেওয়ার জন্য। ঠিক আছে আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম। বাকিদের ক্লাস শেষ, যার কোশ্চেন ছিল সে কোশ্চেনটা করো, করে দ্রুত দৌড়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বিক্রিত পণ্যের ব্যয় পড়ালেন না ওখানে